সবাই সোজা হয়ে বসুন, লম্বা শ্বাস নিয়ে নিন। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। आज 4 দিনের ওয়ার্কশপের দ্বিতীয় দিন। আমরা সবাই জানবো যোগ নিয়ে, এবং জানবো বলতে শুধুমাত্র জানবো নয়, আমাদের মূল উদ্দেশ্য যেটা হবে যোগকে মনের ভেতরে গেঁথে নেওয়া, বুঝে নেওয়া, জিনিসটা সম্বন্ধে একটা মোটামুটি পরিষ্কার ধারণা করা। কারণ যোগ সম্বন্ধে একটা সাধারণ ধারণা আছে, এটা একটু কষ্টকর। অনেকে ভাবেন এটা শুধু বাচ্চাদের, অনেকে ভাবেন এটা রোগ হলে করতে হয়, কেউ ভাবেন যারা মোটা হয়ে যাচ্ছে তারা যোগ করবে, যারা রোগা তারা কেন করবে। কিন্তু সব মিলে আমরা যদি ভাবি, যোগ হলো এমন একটা প্রক্রিয়া যেখানে আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গের তো বটেই, এমনকি একটা মানুষের যতগুলো দিক আছে সমস্ত দিকগুলোর যত্ন নেয় যোগ, যা পৃথিবীতে আর অন্য কোনো শাস্ত্র, বিদ্যা, জ্ঞান, নলেজ, টেকনোলজির ক্ষমতা নাই। এই যে সর্বাঙ্গীন যত্ন নেয় বা সামগ্রিক যত্ন নেয়, এখানে একটা ব্যাপার আছে, শুধুমাত্র কয়েকটা আসন করলে যে সামগ্রিক যত্ন হয়ে যাবে তা কিন্তু হবে না। আমাকে প্রাণায়াম করতে হবে, মেডিটেশন করতে হবে, যোগ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, পড়াশোনা করতে হবে, তাহলে ভালো হবে। যেমন ধরুন যারা যেসব ছেলেমেয়েরা স্কুলে, কলেজে বা বিশ্ববিদ্যালয় স্তরে খুব ভালো নম্বর করে, তারা কিন্তু শুধুমাত্র ওই কলেজে বা স্কুলে যে বইগুলো বলা হয়েছে সেগুলো পড়ে চুপচাপ বসে থাকে না, তারা কিন্তু নানা রকম বই কালেক্ট করে বিভিন্ন জায়গা থেকে। আজকাল তো ইন্টারনেট হয়ে গেছে, সেখান থেকেও তারা অনেক কালেকশন করে, করে নানাভাবে তারা পড়ে, এবং সব মিলিয়ে তারা ওই নম্বরের জায়গায় বা ভালো জায়গায় যায়। কাজে ঠিক সেরকমই যখন আমরা সুস্থ থাকার কথা ভাববো, যোগ শেখার কথা ভাববো, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা একটা, যাকে বলে প্যাকেজ, মানে যোগ সকালে 1 ঘন্টা করলাম ছেড়ে দিলাম তা নয়। যেটা কালকেও বলেছিলাম যে যোগকে আমাদের এমনভাবে নিতে হবে, যেমন অনেক দেখবেন সেন্টার বা এই যে এটিএম 24x7 সার্ভিস, তার মানে হচ্ছে সপ্তাহে 7 দিনই 24 ঘন্টায় সার্ভিস আছে। ঠিক সেরকম আমরা যোগকে নেব সকালে 1 ঘন্টার জন্য নয়, 1 ঘন্টায় আমরা করলাম, কিন্তু তার এফেক্ট, তার ফল আমরা এনজয় করব 24 ঘন্টা, এবং আমার আচার আচরণ, কথাবার্তা সবকিছুর মধ্যে তার প্রকাশ থাকবে। তো এইভাবে যদি আমরা করি তাহলে কি হবে, যোগ আমাদের একটা বেটার লাইফের দিকে পৌঁছে দেবে। যেটা আজকের আলোচনায় একদম প্রথমেই আছে, দেখবেন যে বেটার লাইফ যোগের দ্বারা কিভাবে সম্ভব। এটা আমরা বলতে পারি যে বেটার লাইফ যোগের দ্বারা কি সত্যি সম্ভব, বা কিভাবে সম্ভব। তো কিভাবে সম্ভব সেগুলো তো কাল আমরা অনেকটা আলোচনা করেছি, আজকে আবার আলোচনা করব যে কিভাবে আমরা এদিকে যেতে পারি, বেটার লাইফ পেতে পারি। এবং তার জন্য এই যে বেটার লাইফ পাওয়ার জন্য, মানে এখানে একটা 2 নম্বরের যে পয়েন্টটা আছে আমি একটু পরে আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি ধরুন নানা জায়গায় যাই, যোগ নিয়ে বলতে হয় বলি, তো এক জায়গায় এরকম বক্তৃতা দেওয়ার পরে, না এটা এক জায়গায় বক্তৃতা নয়, এটা একটা অন্য আমাদেরই সেন্টারের অনুষ্ঠানে একজন, মানে তিনি একটা আমাদের ক্লাস ছিল, ফ্রি ক্লাস, সেখানে আসতে বললাম, তিনি আসতে পারবেন না, তার সময় নেই একদম, সেদিন অনেক কাজ। তো তাকে আমি বলেছিলাম যে দেখুন আপনার এই যে অনেক কাজ, আপনি একটু ভেবে দেখুন এই সব কাজগুলো করবে কে? আমি করব, আবার কে করবে? তাহলে আপনাকে সুস্থ থাকতে হবে কিনা। আজকের এই কাজগুলো আপনি যে করবেন, যদি আপনি অসুস্থ পড়েন তাহলে তো করতে পারবেন না। বলছে না, তাহলে কি করে করব? তাহলে আপনার যে এত চাপ, সেই চাপ সামলানোর জন্য আপনি কিভাবে নিজেকে তৈরি করছেন। যে কোনো ক্ষেত্রে ধরুন আমার যদি খরচ বেড়ে যায়, তো আমি নানাভাবে আয় বাড়ানোর চেষ্টা করব।
কিন্তু আমাদের কি হয়, যখন আমাদের ফিজিক্যাল মেন্টাল এনার্জি খুব বড়ভাবে বেরিয়ে যাচ্ছে বা আমার খুব পরিশ্রম হচ্ছে, সেই পরিশ্রমের সঙ্গে তাল মেলানোর জন্য আমাকে যে আরো স্ট্রেংথ বাড়াতে হবে, জোর বাড়াতে হবে, এটা কিন্তু আমরা কখনো ভাবি না। একটা সময় গিয়ে বলি শরীরটা ভেঙে যাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, কিছু কাজ হচ্ছে না। ডাক্তার দেখালে কাজ হবে না, কারণ এটাকে গড়ে তোলার দায়িত্ব আমার, ডাক্তারবাবুর নয়। ডাক্তারবাবু আছেন ওখানে আমাকে সাহায্য করতে, কিন্তু আমাকে নিজেকে কিছু করতে হবে। সেই নিজেকে কিছু করাটাই হচ্ছে যোগাভ্যাস। তো আমরা যোগাভ্যাস করলে কি হয়, শরীরকে সুন্দরভাবে গড়ে তোলা যাবে। তো এই যে কালকে আমি বলছিলাম যে আসন প্রাণায়াম, তো আপনি একটু করে দেখবেন, কালকে প্রাণায়ামের কিছু প্রাথমিক অভ্যাস হয়েছে, আজকে আবার হবে। কথা হচ্ছে ঠিক এরকম একটা সময়, এরকম না আরো পরে, মানে পূজা ঠিক আগে আগে আমি বাবা, তখন আমি কলেজে পড়ি, বাবা আমি গেছিলাম কলকাতায় কোনো একটা কাজে, ফিরছি। ফেরার সময় হঠাৎ হাওড়া স্টেশনে বাবার সাথে বাবার ছোট মামার দেখা, উনি পুরুলিয়ায় থাকতেন, পুরুলিয়া শহরে টাউনে থাকতেন। তার সঙ্গে দেখা, অনেকদিন পরে অনেক কথা গল্প হলো। তো উনি দাঁড়িয়ে ছিলেন এক জায়গায়, উনি একটু অসুস্থ ছিলেন, উনার পক্ষে হাঁটাচলা করা অসুবিধা ছিল, একটা জায়গাতেই দাঁড়িয়ে মানে বসেই ছিলেন। তো সেখানে আমি গিয়ে বসলাম, কথা হচ্ছে। ও জয়ন্ত, তুই তো যোগ টোগ ব্যায়াম ট্যায়াম সব করিস না? আমি ছোটবেলা থেকেই করতাম, উনি জানতেন। আমি যে হ্যাঁ হ্যাঁ কর কর, খুব ভালো। আমাকে একটু উৎসাহ দিলেন, দিয়ে তারপর উনি আমাকে হঠাৎ করে একটা প্রশ্ন করলেন। তো পরে উনার সাথে যখনই দেখা হয়েছে আমি বুঝেছি ভদ্রলোক খুব নাটকীয় স্টাইলে কথা বলতেন, হঠাৎ হঠাৎ কথার মুড চেঞ্জ করতেন, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতেন, কিন্তু যেগুলো খুব বেশি উপলব্ধিমূলক। আচ্ছা জয়ন্ত, তুই বলতো, মানে খুব বেশ চিন্তার মতো একটা ভাব করে, এই যে ধর সামনে পুজো আসছে, তুই জানিস তো পুজো আসছে, জানিস তো? আমি হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলতো পুজোটা কাদের জন্য? আরে পুজোটা কাদের জন্য, মানে পুজো যারা করে তাদের জন্য। আরে যারা করে তারা তো করে, এটা ঠিক কাদের জন্য? মানে ওনার প্রশ্নগুলো একটু হেয়ালিপূর্ণ থাকতো, কথা প্রসঙ্গে কখনো এলে আমি ওনার কথা আরো বলবো। তো আমি উত্তর দিয়ে যাচ্ছি, উনিও আমাকে ঘুরে ফিরে একই প্রশ্ন করে যাচ্ছেন, না না ঠিক কাদের জন্য ঠিক করে বল। যেমন আমি বলছি, এটা বাচ্চাদের বেশি মজা, বাচ্চারা বেশ সেজে গুজে যায়, ফুর্তি করে, মজা করে। বাড়ির মহিলাদেরও খুব মজা, তারা পূজা মণ্ডপে যান, পূজা দেন। হ্যাঁ, কাজেই তাদেরও আনন্দ। এইভাবে আমি বলছি, না ধর পুজোটা মানে কাদের জন্য, একটু ভালো করে ভাব। আমি বুঝতে পারছি উনি এমন একটা কিছু ধাঁধা জাতীয় কিছু করছেন, আমি চেষ্টা করে গেলাম অনেক, কিন্তু উনার ঠিক মন মতো হলো না। জয়ন্ত শোন, শুধু পুজো নয়, শুধু পুজো নয়, এই পৃথিবীতে এই যে পুজো, এটাকে একটা আনন্দ হিসেবে ধর। পৃথিবীতে যত রকম আনন্দ আছে, যত উৎসব আছে, সমস্ত কিছু শুধু এক শ্রেণীর লোকের জন্য, এবং সেই শ্রেণীটা হচ্ছে সুস্থ লোকদের জন্য। সমস্ত উৎসব সুস্থ লোকদের জন্য। হ্যাঁ, সুস্থ লোকরাই আনন্দ করে, প্যান্ডেল প্যান্ডেলে যায়, পুজো করে, ছোটাছুটি করে, পুজো দেখতে বেরোয়। অসুস্থ লোকরা বেরোয় না, তারা বাড়িতে থাকে। কাজে সুস্থ লোকদের জন্য, এবং সুস্থ থাকতে আমাদের সর্বতভাবে চেষ্টা করতে হবে, সব দিক দিয়ে সুস্থ থাকাটা আমার 1 নম্বর কাজ। সেটা আমাদের চেষ্টা করতে হবে, করে তারপর অন্যগুলো আমি করব। কিন্তু অন্য সব কাজের জন্য সুস্থ থাকাটা কিন্তু একদম ফার্স্ট কন্ডিশন, এটা সবসময় মনে রাখবি। বলে উনি হঠাৎ করে চেঞ্জ করে বলছে, আচ্ছা শোন, আমি কি বললাম পুজো কাদের জন্য? আমি যে সুস্থ লোকদের জন্য। তাহলে তুই তো নিশ্চয়ই ভাবছিস যে অসুস্থ লোকদের জন্য কিছু নেই। আছে, অসুস্থ লোকদের জন্য আছে। কি আছে জানিস বলতো? আমি অসুস্থ লোকদের জন্য কি আছে? ওষুধ আছে, ডাক্তার আছে। হ্যাঁ পেরেছিস, কিছুটা পেরেছিস। অসুস্থ লোকদের জন্য আছে হাসপাতাল, নার্সিং হোম, ঘরে জানলার ধারে একটা বিছানায় একটা বেড, তার জন্য পথ্য, তার জন্য আয়া, এইসব আছে। এবং এইসব আছে কেন জানিস? তাকে আবার সুস্থ করার জন্য। কিন্তু মানুষ যতক্ষণ সুস্থ থাকে, সে বোঝে না যে সুস্থতা রক্ষার জন্য আমাকে কিছু করতে হবে, না হলে আমি অসুস্থ হয়ে পড়বো। কিন্তু অসুস্থ হওয়ার প্রতি কোন মানুষকে পাবি না যে রিল্যাক্স আছে, অসুস্থ হয়েছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নো ফ্যাক্টর, নো, ডোন্ট ওয়ারি।
এটা কাউকে পাবি না। সবাই সুস্থ হওয়ার জন্য মরিয়া হয়ে যায়, কিন্তু আমাদের মরিয়া হতে হবে সুস্থ হওয়ার পর অসুস্থ হওয়ার জন্য নয়, সুস্থ থাকা অবস্থায় সেই সুস্থতা বজায় রাখার জন্য মরিয়া হয়ে যেতে হবে। এই মরিয়া যেতে হবে কথাটা দেখুন একটু অন্যভাবে আমি 2 নম্বর পয়েন্টে আজকে আলোচনায় লিখেছি, শরীরকে এমন ভাবে গড়ে তুলতে হবে। আপনাদের বলি, এই যে আমি আমার দাদুর কথা বললাম, মানে বাবার ছোট মামা, মামা দাদু, ওনার এই কথাটার এফেক্ট কিন্তু আমার জীবনে খুব পড়েছিল। যদিও আমি ঠাকুরদার কাছ থেকে ছোটবেলায় শুরু করি এসব চর্চা, তারপরে নানাভাবে বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়েছি, গেছি, শিখেছি, সব ঠিক আছে, কিন্তু ওনার এই কথাটা আমি সবসময় খুব মনে রেখেছি এবং এটা আমি সবসময় সব জায়গাতেই বলি এই ঘটনাটা। শরীরকে এমন ভাবে গড়ে তুলতে হবে যেন এটি একটি সুন্দর সাধন, সাধন মানে মানে ইনস্ট্রুমেন্ট, হেল্পিং হ্যান্ড, এটি একটি সুন্দর সাধন রূপে সমস্ত কাজে আমাকে সাহায্য করতে পারে। আমার হাত, পা, নাক, মুখ, চোখ, এই যে একটা বিরাট ইনস্ট্রুমেন্ট আমি পেয়ে গেছি আমার সঙ্গে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টকে একদম টপ গিয়ারে রাখতে হবে, ঠিক মতন যেন কাজ করতে পারে এবং কখনোই কোনো কাজে বাধা হয়ে না দাঁড়ায়, শরীর যেন বাধা হয়ে না দাঁড়ায়, এটা আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। এই খেয়াল রাখার জন্য কি করতে হবে? আমাকে যোগ চর্চা করতে হবে, আসন প্রাণায়াম করতে হবে, যোগ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, যোগ শাস্ত্র পড়তে হবে। এবার এই যে পড়তে হবে করতে হবে আমি বলে যাচ্ছি, স্কুলের পরীক্ষায় 80% নাম্বার পেতে গেলে কেউ যদি বলে তোমাকে মিনিমাম 8 ঘন্টা পড়তে হবে, কেউ বললে 8 ঘন্টা আমার সম্ভবই না, আমি 7 ঘন্টা বেশি পারবোই না পড়তে, কিংবা 5 ঘন্টা বেশি পড়া আমাকে সম্ভব না। তো ওকে, তুমি 5 ঘন্টা পড়ো, তুমি 50% নম্বর তো অবশ্যই পাবে, অসুবিধা কি আছে? তাহলে আমি যোগ চর্চা কতটা করব তার উপর নির্ভর করবে আমার ফিটনেস লেভেল। ফিটনেস লেভেল মানে কিন্তু আমি শুধু শারীরিক ফিটনেসের কথা বলছি না। এই দেখুন, এর পরেই আছে আমাদের 5 নম্বরে আজকে যেটা আছে, আমাদের পোস্ট যেটা আমি দিয়েছি আজকে আলোচনার বিষয়। দেখুন, একটা মানুষের জীবনে কতগুলো দিক থাকে, আমরা কিন্তু কখনো ভাবি না যে এই দিকগুলো দিয়েও আমাকে সুস্থ থাকতে হবে। তো যোগ আমাদের এই প্রত্যেকটা দিককে খেয়াল করে, মানে এরকম খেয়াল আর কেউ করে না। মানে যদি বলি আমি যে একটা বাচ্চার কি হয়েছে না হয়েছে তার মা যতটা ভালো বুঝতে পারে, তার বাবা একসঙ্গে হয়তো থাকেন, তিনি বুঝতে পারেন, অন্য লোকেরা তো বুঝবেই না। ঠিক সেরকম যোগ বুঝতে পারে, যোগ বুঝতে পারে আমার কোথায় কোথায় ঘাটতি আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার যে ঘাটতিগুলো যোগ নিজে উদ্যোগী হয়ে পূরণ করে। আমি নিজেও হয়তো জানি না যে আমার এই যে একটা ঘাটতি আছে। মানে কিরকম মজার ব্যাপার দেখুন, রোগ নিয়ে আজকে অল্প আলোচনা করব, এর পরদিন আরো বিস্তারিত আলোচনা আছে সামনের শনিবারে। হ্যাঁ, রোগ নিয়ে আছে, পরদিনও হবে। আমাদের এই যে যোগ চর্চা করলে সবচেয়ে বড় সুবিধা যেটা, আমাদের ধরুন কেউ একজন কোমরে ব্যথার জন্য এসছেন, কিংবা কারো পায়ে ব্যথা আছে, অথবা হজমের গোলমাল আছে, তার জন্য যোগাসন করছেন। যখন তিনি যোগাসন করছেন তার কিন্তু সর্বাঙ্গে কাজ হচ্ছে, শুধুমাত্র ওইখানে নয়, আমরা তাকে পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে ব্যায়াম করাচ্ছি। এবং এই করার জেরে কি হচ্ছে, মানে যোগ ওর শরীরে, মানে যেমন সেই কি বলে ওগুলো, মেটাল ডিটেক্টর থাকে না, আপনি অ্যারোড্রামে গেলে বা অনেক জায়গাতেই আপনাকে পাতায় মাথার মধ্যে এভাবে করবে, কক 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 করে ওঠে। ঠিক যোগ যখন আপনার শরীরে ঢুকবে, ও গিয়ে কক কক করে খুঁজে খুঁজে ঠিক বের করবে কোথায় কি ঘাটতি আছে, ও সেই ঘাটতিগুলো পূরণ করবে। আপনি নিজে একদিন অবাক হয়ে যাবেন, আচ্ছা আমার যেটা হয় এটা তো আমি ওখানে গিয়ে ক্লাসে বলিনি যে আমার এইটা হয়, কিন্তু এটাও দেখছি আজকাল হয় না। আমাদের বহু স্টুডেন্ট হঠাৎ করে একদিন বলেন, আমার না আগে আগে জানেন তো এটা হতো, এখন আর হয় না। এক ভদ্রমহিলা আসছেন হেঁটে হেঁটে, দেখছি আমি আমাদের সেন্টারের দিকে। আপনি আজকে হেঁটে এলেন যে, অন্যদিন তো রিক্সায় আসেন? না, এখন তো আমি হেঁটেই আসি। আমি তাহলে আগে রিক্সায় আসতেন কেন? না, আগে তো আমি হাঁটতে পারতাম না। আমি আপনার হাঁটুতে ব্যথা আছে কোনোদিন বলেননি? বলছে না না, আমি একটু হাঁটলে খুব হাঁপিয়ে যেতাম, কষ্ট হতো। কিন্তু উনি যখন ভর্তি হয়েছিলেন পেটের গোলমালের জন্য, আমাকে বলেনও নি যে উনার হাঁপ ধরে। তাহলে দেখুন, পেটের গোলমালের আসন আমি করাচ্ছি, তার সঙ্গে তাকে সর্বাঙ্গীন ব্যায়াম হয় এমন কিছু করাচ্ছি, যার জেরে উনার ওই শ্বাসকষ্টটা আপনা আপনি চলে গেছে, কেটে গেছে। যোগের এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ দিক। আপনি পেটের গোলমালের জন্য ওষুধ খান, আপনার শ্বাসকষ্ট থাকলে সেটা কিন্তু কোনোভাবেই ক্লিয়ার হবে না। ওটা যেমন আছে ওরকমই থেকে যাবে, বরং ওষুধের সাইড এফেক্ট হিসেবে ওটা আপনার একটু বাড়তে পারে। কিছুদিন পরে যখন গিয়ে ডাক্তারকে বলবেন যে আমার তো
এই কষ্টটা আগে এতটা হতো না জানেন ডাক্তারবাবু, এই একটু ঠান্ডা বসে দেখছি অনেক বেড়ে গেছে। কিছু ওষুধ খাচ্ছেন? দেখি প্রেসক্রিপশন দেখি। হজমের গোলমাল এগুলো খাচ্ছেন? হ্যাঁ, এটার সাইড এফেক্ট তো হয় এটা। ঠিক আছে, এটা হবে। আপনি ওষুধটা এখনো খেয়ে যাচ্ছেন? বলছে হ্যাঁ। ঠিক আছে, আমি দেখছি, ওষুধ দিচ্ছি। আবার একটা ওষুধ দিয়ে দিলেন। কিন্তু যোগের ক্ষেত্রে এসব কোনো ঝামেলা নেই, আপনি করে যান, আপনি নিশ্চিন্ত থাকবেন। এবং যোগের ক্ষেত্রে আরেকটা বড় সুবিধে, ওষুধ মানে ওষুধের বদলে যদি যোগাভ্যাসের মাধ্যমে আমি সুস্থ থাকার চেষ্টা করি, তাহলে কি হয়, এমন বহু ওষুধ আছে যেগুলো রোগ ভালো হয়ে যাওয়ার পর আপনি যদি খেয়ে যান আপনার কিন্তু ক্ষতি হবে। জ্বর কমে গেছে, ডাক্তার ওষুধ দিয়ে দিচ্ছেন, এটা রোজ খাওয়াবেন দুবেলা, এই সময় ওই সময়, মা খাইয়ে যাচ্ছে বাচ্চাকে, জ্বর কমে গেছে, তাহলে কিন্তু বাচ্চা মরেও যেতে পারে। কিংবা ধরুন থাইরয়েডের গোলমালের জন্য, টিএসএইচ এর আপ ডাউন গোলমালের জন্য তাকে যে ওষুধটা ডাক্তারবাবু দিয়েছেন, তার ব্লাড লেভেল নর্মালে চলে এসছে, তবুও উনি ওষুধটা খেয়ে যাচ্ছেন, তার কিন্তু অন্য অসুবিধা দেখা দেবে। কিন্তু কারো হজমের গোলমালের জন্য আপনি বজ্রাসন প্রেসক্রাইব করেছেন, পবন মুক্তাসন বলেছেন, বা তাকে কিছু প্রাণায়াম বলেছেন শ্বাসকষ্টের জন্য, তার শ্বাসকষ্ট হজমের গোলমাল কমপ্লিট সেরে গেছে, তবুও উনি ওগুলো করে যাচ্ছেন, কিচ্ছু ক্ষতি হবে না। পৃথিবীতে কোনো চিকিৎসা শাস্ত্রে এরকম নাই যে রোগ হওয়ার আগেও করা যায়, রোগ চলাকালেও করা যায়, রোগ সেরে গেলেও করা যায়, কোনো ক্ষতি নেই, ভালো ছাড়া মন্দ নেই। তাহলে দেখুন, আমরা আজকে কিন্তু ব্যায়াম শুরু হবে কিছুক্ষণ পরে। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় ছাত্র গৌর, তিনি ব্যায়াম করে দেখাবেন আজকে একটু পরে। আপনারা মোটামুটি রেডি থাকবেন, ওনার সঙ্গেই আপনারা করবেন। যারা জানেন অলরেডি তারা করবেন, যারা নতুন তারাও করবেন। তবে কি নিজের সাধ্য মতো করবেন, বেশি করবেন না। যদি উনি আজকে যা যা দেখাবেন বেশ সহজ সাধ্য, মানে প্রথম অভ্যাসকারীদের পক্ষে খুবই সহজে করা যায় এরকম ব্যায়ামই দেখাবেন। কিছু খালি হাতে ব্যায়াম প্রথমে, তারপরে আসন হবে। মানব জীবনে সকল দিকে যত্ন নেয় যোগ। দৈহিক দৈহিক তো যত্ন নেয় আমরা সবাই জানি। মানসিক মানসিক দিকটা যোগ যেভাবে যত্ন নেয়, এত যত্ন নেওয়ার ক্ষমতা আর অন্য কোনো কিছু নেই। আমি অনেকদিন আগে একটা লেখা পড়েছিলাম, আমার বইতেও এটার কথা উল্লেখ আছে। আমেরিকার ইয়েল ইউনিভার্সিটি তারা একটা কিছু ওষুধ বা মেডিকেল কিছু একটা আবিষ্কার করেছেন, যে যেটা খাওয়ালে কাউকে তার মনে খুব একটা আনন্দের ভাব আসবে, যেটা অনেক নেশা করলেও হয়। হ্যাঁ, তো যাই হোক, আশা করি এটা নেশা নয়, অন্য কিছু হবে যেটাতে তার মনে দুঃখ কষ্ট কেটে যাবে, একটা আনন্দের ভাব আসবে। কিন্তু ভেবে দেখুন, এটা একটু ক্ষণস্থায়ী। ওষুধের যে যখনই কেটে যাবে আমি আবার দুঃখে নিমজ্জিত হয়ে যাব। কিন্তু যোগ করলে আস্তে আস্তে আমি একটা অন্য জগতে প্রবেশ করতে থাকবো। এই যে অন্য জগতে প্রবেশ করতে থাকবো কথাটা বললাম, দেখুন এখানে কিন্তু 3 নম্বরে এই কথাটা লেখা আছে। মানে আমি এই সবগুলোকেই নিয়ে ঘুরে ফিরে আলোচনা করে যাচ্ছি। 3 নম্বরে কি বলা হচ্ছে, নিয়মিত যোগ চর্চা। নিয়মিত যোগ চর্চা ব্যক্তিকে বদলে দেয় ভেতর থেকে, ভেতর থেকে চেঞ্জ হয়। তখন তার আচার আচরণের সদর্থক পরিবর্তন আসে আপনা আপনি। তা কিন্তু মেরে ধরে বুকে করাতে হবে না। আমরা দেখবেন নানা সামাজিক সমস্যা নিয়ে খুব হইচই করি, অমুককে ধরা উচিত, পুলিশ এখনো ধরুক, কেন ধরছে না, ওর জেল হওয়া উচিত, ওকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত, বিশাল হইচই হয় নানা সময়, কাগজে বড় বড় হেডিং। কিন্তু ওই অপরাধ যাতে কেউ না করে তার জন্য কিন্তু কোথাও এক লাইন কেউ বলে না, কেউ বলে না। ধরুন এই যে কথাগুলো আমি বলছি, আসন প্রাণায়াম করব, কিন্তু এর এফেক্ট কি যদি আমরা ঠিকমতো বুঝি, তাহলে কি হবে, আমি আমার বাড়ির অন্যান্য লোকদেরও উৎসাহী করব করার জন্য, খালি আমি করব তা নয়। এবং এর ফল কি হতে পারে এ সম্বন্ধে আমাদের একটা পরিষ্কার ধারণা আসবে। একটা কথা আছে, কোনো কবি কখনো খুন করতে পারে না, এটা কথা, জানি না কোনো কবি কোথাও খুন করেছে কিনা কাউকে। কারণ কবি যে মানসিকতায় তিনি আছেন, খুন করার কথা তার মাথাতেই আসবে না, কোন দরকার হলেও সে খুন করতে পারবে না কাউকে। ঠিক সেরকম যোগ অভ্যাসকে যদি নিয়মিত করে, তার ভেতরে যে পরিবর্তন আসবে, সে অপরাধ করবে না, তার ভেতরে অপরাধ প্রবণতা আসবেই না। কেন আসবে না, তার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য এগুলো অনেক কমে যাবে। এগুলো কমে যাবে, নিজের মনের উপর কন্ট্রোল আসবে, যেটা গতকালে বলেছি, যোগ চিত্তবৃত্তি নিরোধা। যখনই কন্ট্রোল এসে গেল, আমি তো খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেব না। কাজে আমি অন্যায় অপরাধ করব না, আমার দ্বারা কম হবে।
এই জায়গাগুলো কিন্তু ভাবার কেউ নেই। এই জায়গা নিয়ে আমি যখন ভাবছি তাহলে আপনাদের একটু বলি, মানে একটু মজা করে বলছি, ভেবে দেখবেন। ধরুন কোনো কারণে একজন ব্যক্তিকেও রামশ্যাম যদু মধু যে কেউ একজন থানায় ফোন করলো, স্যার আমি আমার এই প্রতিবেশীকে কিন্তু আজকেই খুন করে দেবো, একদম মার্ডার করে দেবো, প্রাণে মেরে দেবো। কেন মারবেন কেন? আমার জায়গা দখল নিচ্ছে, ঘিরে দিয়েছে, আমার জায়গাটা ঘিরে দিয়েছে। আমি কিন্তু স্যার ছাড়বো না, আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি ব্যবস্থা করুন, আপনি আসুন, দেখুন, কিছু করুন। আমি কি ব্যবস্থা করব? আপনি ঘিরে নিয়েছে, মামলা করুন, উকিলের কাছে যান, কোর্টে যান। আপনাকে আমি জানিয়ে দিলাম আমি কিন্তু ওকে আজকে রাত্রি খুন করে দেবো। আচ্ছা আপনি বলুন, পুলিশ আসবে? আসবে না। পুলিশ ওখানে গিয়ে বোঝাবে লোককে? বোঝাবে না। খুন হয়ে গেলে কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে চলে আসবে, গাড়ি নিয়ে আসবে, ওই লোকটিকে ধরে নিয়ে যাবে। তার মানে তুমি অপরাধী হও, তোমার জন্য আমি গাড়ি পাঠাচ্ছি তোমাকে আনার জন্য, তোমাকে পায়ে হেঁটে আসতে হবে না, আমি লোক পাঠাচ্ছি তোমাকে নিয়ে আসবে। নিয়ে আসার পর কি করবে? তোমাকে রাখার জন্য ভালো ব্যবস্থা আছে, সেখানে থাকা খাওয়া ফ্রি, তুমি সেখানে থাকবে। দেখুন, একজন ভালো মানুষ ভালো থাকার জন্য কিন্তু আমরা তাকে কিছু করি না। অপরাধ করে ফেললে তার জন্য আমাদের বিশাল ব্যবস্থা, বিরাট অ্যারেঞ্জমেন্ট। তার জন্য জেলে দিয়ে দিলাম, তার জন্য আমরা কত খরচা করছি, কিন্তু মানুষ যাতে ওই জায়গায় না যায় এর জন্য আমরা কখনো খরচ করতে রাজি না, কোনো কিছু করতে রাজি না। বা রোগ হওয়ার আগে, কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করছি, মেনলি রোগ হওয়ার আগে আমরা কিছু করতে রাজি না। রোগ হোক তখন দেখা যাবে, অপরাধ করো, তুমি খুন করো, আমরা আছি, কিন্তু খুন যাতে না করতে হয় তার জন্য আমরা নেই। তাকে নিয়ে গেল হলো জেলখানায়, সেখানে তার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তার জন্য ডাক্তার আছে, প্রতিদিন ডাক্তার চেক করবে, যেখানে আমি আপনি কিন্তু রোজ ডাক্তার দেখাতে পারি না, এবং ওটা ফ্রিতে, 1 পয়সা লাগবে না। তোমাকে আমরা বিচার করব, বিচার করার জন্য কোর্টে নিয়ে যাব গাড়ি করে, তোমার জন্য গাড়ির ব্যবস্থা করা আছে। তোমার জন্য শুধু গাড়ি নয়, তার জন্য গাড়িতে ড্রাইভার থাকবে, 3 জন তোমাকে পাহারা দেওয়ার লোক থাকবে, আমরা মাইনে করে টাকা খরচা করে রেখেছি। তা নিয়ে যাবে কোর্টে, সেখানে দেখবে বিরাট আয়োজন, সুন্দর কোর্ট, একজন জাজ আছেন, তাকে আমরা অনেক টাকা মাইনে দিয়ে রেখেছি, উকিল রাখা হয়েছে, তোমার বিচার হবে। আচ্ছা, যে এত কিছু হচ্ছে, লোকটা যাতে অপরাধ না করে তার জন্য কেন কিছু করা হচ্ছে না? কোথাও কিছু নাই, কোনো ব্যবস্থা নেই। একটু অপরাধ করলে সেই নিয়ে প্রচুর হইচই আছে। এত হইচই কেন করছো? যাতে মানুষ অপরাধ না করে তার জন্য কিছু ভাবো। এগুলো তো মেন অপরাধগুলো হচ্ছে লোভ থেকে, যাতে মানুষ লোভ কম হয় তার জন্য কোথাও কোনো ব্যবস্থা নাই। লোভ কিন্তু বেড়ে যাচ্ছে, আমরা কাগজে করছি, কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, ব্যাস দিব্যি চলছে, কিছুদিন পরে আমরা আবার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। এখানে যেটা পড়তে গিয়ে আমি এই কথাগুলো বলছি, নিয়মিত যোগ চর্চা ব্যক্তিকে বদলে দেয় ভেতর থেকে, মানে বাইরে ভয় দেখে বদলাতে হয় না। আমরা কি করছি? শাস্তির ভয় দেখে। আচ্ছা দেখুন, অন্যায় করলে, অপরাধ করলে শাস্তি, মৃত্যুদণ্ড, এই তো বহুকাল ধরে আছে, তাহলে লোকে করছে কেন অপরাধ? অপরাধ করছে মনের আবেগে, তাৎক্ষণিক আবেগে। সেই তাৎক্ষণিক আবেগকে নিয়ন্ত্রণ করার কোথাও কোনো সিস্টেম নাই, এটা থাকা ভীষণ দরকার। এই তাৎক্ষণিক আবেগের একটা খুব সুন্দর জায়গা, এটা আপনারা প্রতিনিয়ত খেয়াল করবেন, আপনার প্রত্যেকের জীবনে ঘটছে। জায়গাটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আপনি দেখবেন হোয়াটসঅ্যাপে কোনো একটা পোস্ট, কোনো গ্রুপে আপনি আছেন, আপনার ভীষণ অপছন্দ, সঙ্গে সঙ্গে আপনি লিখলেন, অ্যাডমিন একে গ্রুপ থেকে বের করে দাও, আপনি এসব পোস্ট এখানে দিচ্ছেন কেন? কেউ বলবেন এটা ডিলিট করো, এটা দিচ্ছেন কেন? সঙ্গে সঙ্গে পরপর পরপর পোস্ট করতে থাকবে, ওটাকে নিন্দা করে। এরকম আমি দেখেছি অনেক গ্রুপে। আমি সঙ্গে সঙ্গে ওই ভদ্রলোককে ফোন করেছি, এই আপনি এটা কি দিয়েছেন গ্রুপে? ইচ্ছে করে দিয়েছেন না ভুল করে দিয়েছেন? বুঝলেন, আমি তো দিইনি, আমি দিয়েছেন, দেখুন শিগগির ওটা ডিলিট করুন। ব্যাস, ডিলিট করে দিল, মিটে গেল। আমরা কিন্তু মেটাতে কেউ আগ্রহী নয়, তাৎক্ষণিক রিয়েকশন কেন দেবে? এবার পরপর পরপর পোস্ট করতে থাকবে, সেই নিয়ে বাজার গরম হবে, আমরা খুব এনজয় করব। দোষীকে ধরেছি, ধর বেটাকে, কিন্তু বেটাকে যাতে নিষ্কৃতি দিই তার জন্য কেউ কিছু করছি না। এসব অনেক ঘটনা আছে বলতে গেলে। তো এখানে এই যে জায়গাগুলো ভেতর থেকে বদলে যাবে, আপনি হোয়াটসঅ্যাপে ওটা দেখার পর আপনার মনে হবে, এই রে, ওই যেটা আমি বললাম, ফোন করলাম, তখন উনি বললেন এটা ভুল করে চলে গেছে, অন্য গ্রুপের দিদিকে চলে গেছে, কিংবা বাচ্চার হাতে ফোন গেছিল, সে কোনোভাবে করে দিয়েছে, আমি এক্ষুনি ডিলিট করে দিচ্ছি, মিটে গেল।
আমরা কিন্তু মেটাতে চাই না। কাউকে দোষ ধরার সুযোগ পেলে সেটা নিয়ে আমরা প্রচুর হইচই করব, যতটা প্রয়োজন নয় তার চেয়ে বেশি করব, এবং পরে শেষকালে কিন্তু কিছু হবে না, কিন্তু আমরা করব। কিন্তু আমাদের সমাধানের জায়গায় যেতে হবে, ভেতর থেকে পরিবর্তন আনতে হবে। যোগ যেটা করে, তখন আচার আচরণের সদর্থক পরিবর্তন আসে আপনা আপনি, তখন জোর করে ভয় দেখিয়ে করতে হয় না। ক্রমশ বদলে যেতে থাকে ব্যক্তির জীবনধারা। জীবনধারা মানে লাইফস্টাইল। লাইফস্টাইল নিয়ে আমরা আগামী শনিবার দিন আলোচনা করব। আপনাদের একটা কথা বলি, ধরুন আমরা এই যে যোগা ফর বেটার লাইফ আলোচনা করছি, আমি চেষ্টা করছি আমার পক্ষে যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার। কিন্তু দেখুন, এখানে জয়েন করেছেন মনে হয় 65 জনের মতো। তাহলে বেটার লাইফ কি খালি এই 65 জনেরই দরকার, আর কারো দরকার নেই? অনেকেই এটা দেখেছেন, তাদের সময় নেই। কেউ ও বাবা আবার 250 টাকা জমা দিতে হবে, হ্যাঁ ফ্রি হলে যেতাম, জমা দেবেন না, ঠিক আছে, সময় নেই। কিন্তু বেটার লাইফ করার জন্য যদি আমার কাছে সময় না থাকে, আমি অন্য যে কোনো কাজে সময়টাকে দিচ্ছি, সেটা অবশ্যই আমার জীবনকে কোনো না কোনো ভাবে আরো লোয়ারে নিয়ে যাচ্ছে, বেটারের দিকে যাচ্ছে না। আমি হয়তো খুব বেশি পরিশ্রম করছি, বাড়তি পরিশ্রম করছি, বা অন্য কোনো ভাবে কিছু করছি। কাজে আমাদের কিন্তু এই কন্ট্রোলটা আনতে হবে। আমরা দেখলাম শরীরকে আমাকে গড়ে তুলতে হবে। আচ্ছা, খালি হাতে ব্যায়াম এখন দেখানো হবে। আমি খালি হাতে ব্যায়াম যিনি দেখাবেন তাকে অনুরোধ করছি, একটু তুমি রেডি হও, মিনিট 5-এর মধ্যে শুরু করবে। মানব জীবনের সকল দিকে যত্ন নেয় যোগ, দৈহিক মানসিক, এটা নিয়ে অনেক কথা বললাম। সামাজিক, সোশ্যাল, আমরা একটা সোশ্যাল বিং। একজন অধ্যাপিকা, কলেজ অধ্যাপিকা, তার বাড়িতে গেছিলাম একবার, মানে আমাকে একজনের মাধ্যমে বললো ওর মেয়েটা খুব সাংঘাতিক অসুস্থ। হ্যাঁ, তো সব শুনে আমি বুঝলাম যে এটা যোগের মাধ্যমে কাজ হবে। তো তারপরে ওই ভদ্রমহিলা আমাকে ফোন করলেন, আপনি যদি একটু আসেন খুব ভালো হয়, আমি যেতে পারছি না। তো একটু বড় মেয়ে, যার জন্য অসুবিধে। তো আমি আমি আমার স্ত্রীকেও নিয়ে গেলাম, দুজনে চলে গেলাম। গিয়ে দেখলাম অবাক জিনিস, ভদ্রমহিলা মানে ঠিক মতন কথাও বলেন না। এবং উনি একটি কলেজে অধ্যাপিকা, উনি পরিষ্কার বলছেন আমার যখন ক্লাস থাকে না, আমি টিচার্স রুমে কমন রুমে এইভাবে হাত দিয়ে চুপ করে বসে থাকি, কারোর সঙ্গে কথা বলি না। আজকাল কারোর সঙ্গে কথা বলা যায় না, কেউ জানে না কি করে কথা বলতে হয়। মানে উনি যে নিজে জানেন না কি করে কথা বলতে হয়, এটা কিন্তু উনি জানেন না। তো যাই হোক, এই সোশ্যাল সমাজে মেশা, এটা কিন্তু একটা আর্ট, এটা খুব প্রয়োজন আমাদের। আমাদের সামাজিক করে তোলে যোগাভ্যাস। নৈতিক মরালিটি অনেক ডেভেলপ করে। যোগ অভ্যাস করলে আধ্যাত্মিক উন্নতি তো হয়। স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়ালিটি মানে কিন্তু রিলিজিয়ান নয়, ধর্ম নয়, আধ্যাত্মিক মানে আমার ভিতরে যে আত্মা আছে, সেই আত্মা রিলেটেড যেসব ব্যাপারগুলো, স্পিরিট বা স্পিরিট সংক্রান্ত, স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক। আধ্যাত্মিক দিক দিয়ে আমি অনেক ডেভেলপ করলে কি হবে, আমার মনের জোর বাড়বে, আমার মেন্টাল স্ট্রেংথ বাড়বে। আর্থিক, আর্থিক দিক দিয়ে যোগ যে আমাদের কিভাবে সাহায্য করে, মানে খুব অবাক হওয়ার মতো। এক ভদ্রলোক আমাকে বলছেন একদিন, অনেক আগের কথা, তার 2 মেয়ে আমাদের যোগ সেন্টারে শিখতো যোগাসন, অনেক আগে, তখন আমার বয়স অনেক কম। একজন গার্জেন, বুঝলে জয়ন্ত, আমার ছোট মেয়েটাকেও তোমার কাছে ভর্তি করে দিলাম। হ্যাঁ, আমি তো খুব ভালো। বড় মেয়েটার পিছনে আমার যে কি খরচা হচ্ছিল চিকিৎসায়, তুমি ভাবতে পারবে না। হ্যাঁ, এখন ওর জন্য আমার চিকিৎসা 1 পয়সা খরচা নেই। আমি দেখলাম যে ওই খরচাটা তো আমার অনেক টাকা বেঁচে গেল। তো সেই টাকার কিছু অংশ যদি আমি মেয়েটাকে, ছোট মেয়েটাকে দিই, তাহলে তো এর জন্য ভবিষ্যতে আমার চিকিৎসা ব্যয় লাগবে না। আমি যে খুব ভালো চিন্তা করেছেন। তাহলে দেখুন আমাদের যোগ কত চিকিৎসা ব্যয় বাঁচায়। কিন্তু আমাদের একটা মুশকিল হয়ে গেল, কাল আমি বিভিন্নভাবে বলেছি, আমরা ভীষণ অস্থির। সে অস্থিরতা কি করে, আমাদের কোনো প্ল্যান নিতে দেয় না, যে আমি কি করে চললে আমার আগামী দিনে খরচ বাঁচবে। আমরা সবসময় দৌড়ে বেড়াচ্ছি আয় বাড়ানোর জন্য, কিন্তু আয় বাড়াতে গিয়ে যে আমি চিকিৎসা ব্যয় বাড়িয়ে ফেলছি, এটা আমরা বুঝতে পারছি না। কিছুদিন আগে কাগজে একটা হেডিং ছিল এরকম নিয়ে, যে মানুষের চিকিৎসা ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। 1 মিনিট দেখি, আমি মোবাইলে যদি খুঁজে পেয়ে যাই বলছি। এবং সত্যি সত্যি বহু মানুষ যারা মধ্যবিত্ত, তারা চলে যাচ্ছেন নিম্নবিত্তের জায়গায়, মানে তারা আর্থিকভাবে অনেক দরিদ্র হয়ে পড়ছেন। এই যে দরিদ্র দরিদ্র কেন, অনেক সময় দেখবেন আলোচনা হয়, এর একটা প্রধান কারণ হচ্ছে তাদের চিকিৎসা ব্যয়। হ্যাঁ, পেয়ে গেছি।
রোগে আর ভোগেই, এটা আপনারা কেউ যদি জানেন কোন কাগজে ছিল একটু আমাকে বলবেন তো। আমি এটা একটা গ্রুপে পেলাম, গ্রুপে সেখানে কোন কাগজ তারিখ লেখা ছিল না, তারিখটা আমি বলতে পারি, 10ই আগস্ট তারিখে ছিল এটা। রোগে আর ভোগেই পকেট ফাঁক বাঙালির, রোগে আর ভোগেই পকেট ফাঁক বাঙালির, মানে খাওয়া দাওয়া খুব বাড়িয়ে দিয়েছে, তার সঙ্গে রোগও বাড়ছে, এতে বাঙালির পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমাদের রোগ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। যোগাভ্যাস করলে আমরা আর্থিক দিক থেকে অনেক সলিড থাকতে পারবো। বৌদ্ধিক মানে ইন্টেলেকচুয়ালি, মানে অনেক কাজ হয়, ব্রেন ভালো থাকে, ঠিক মতন মানসিক একটা শান্তি আসে, নার্ভাস সিস্টেম গুলো খুব ভালো থাকে, নার্ভাস সিস্টেম ভালো থাকে, পরিবেশগত সচেতনতা বৃদ্ধি পায়। এই যে কথাটা, এটা আমাদের একটা ক্লাসে, মানে একজন যখন যোগ শেখাচ্ছেন তার কি কি উদ্দেশ্য থাকা উচিত, সেই মানে টিচার কি উদ্দেশ্য নিয়ে শেখাবেন, এই প্রসঙ্গে আলোচনায় আমি এই যে পয়েন্টগুলো এখন বললাম এগুলোই বলেছিলাম। টু মেক দ্য স্টুডেন্টস ফিজিক্যালি ফিট, মেন্টালি অ্যালার্ট, সোশ্যালি অ্যাকসেপ্টেবল, ইমোশনালি ব্যালেন্স, স্পিরিচুয়ালি ডেভেলপড, মরালি আপলিফটেড। তো তখন উনি বললেন যে স্যার এখানে আরেকটা যোগ করুন। ভদ্রলোক একটি কলেজের অধ্যাপক, মানে পিএইচডি হোল্ডার, কিন্তু খুব আগ্রহ নিয়ে ক্লাস করতেন উনি। উনি বলছেন স্যার এখানে আরেকটা জিনিস যোগ করলে খুব ভালো হয়, যোগ করা দরকার। আমি কি বলুন? টু মেক দ্য স্টুডেন্টস এনভায়রনমেন্টালি অ্যাওয়্যার, মানে পরিবেশ সচেতন করে তোলা। এটা আজকাল খুব দরকার, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষকে পরিবেশ সচেতন করা দরকার, নাহলে কিন্তু পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তো তখন আমি বললাম হ্যাঁ ঠিকই, টু মেক দ্য স্টুডেন্ট এনভায়রনমেন্টালি অ্যাওয়্যার। আমাদের এতগুলো উদ্দেশ্য নিয়ে যোগ শিক্ষা করতে হবে। এটা কেউ কিছুটা দিলেন 18ই আগস্ট কি একটা, বেশ। আমরা এবার চলে যাব যোগাসন প্রদর্শনী বা ব্যায়াম প্রদর্শনীতে। আমাদের গৌর গোপাল মন্ডল, সরি, গৌরপদ মন্ডল আছেন, তিনি দেখাবেন প্রথমে কিছু খালি হাতে ব্যায়াম। এবং আপনাদের বলি, খালি হাতে ব্যায়াম যখন উনি দেখাবেন, আচ্ছা আনন্দবাজারে আছে লিখছেন, আমিও আনন্দবাজারে আছে মনে করেছিলাম, কারণ ছাপার স্টাইলটা দেখে। আনন্দবাজার আমি রাখি, খুঁজে পেলাম না। কত পাতায় একটু আমাকে যদি জানান, কত পাতায়, নিচের দিকে বা উপরের দিকে, আমি একবার দেখবো। কিন্তু দেখে মনে হচ্ছে এটা প্রথম পাতায় ছিল, কিন্তু আমি প্রথম পাতায় পেলাম না। আমি জানি না, আমাদের বর্ধমানের হয়তো প্রথম পাতায় এটা দেয়নি, অন্য কলকাতা বা অন্য জায়গায় হয়তো প্রথম পাতায় দিয়েছে। আপনি আমাকে যদি সম্ভব হয় একটু জানাবেন, অনুরোধ। গৌর তুমি প্রথমে করো। আপনাদের একটু বলে দিই, এই যে খালি হাতে ব্যায়ামগুলো দেখাবেন, আপনাদের বোঝার সুবিধার জন্য দেখবেন আমি একটা ছোট্ট বই, পাতলা বই পোস্ট করেছি, সকলের জন্য যোগ ব্যায়াম। তার 2 পাতায়, দ্বিতীয় পাতায় এইগুলো পর 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 লেখা আছে, যেভাবে ওখানে লেখা আছে। আমাদের প্রিয় ছাত্র গৌর, উনি এগুলো পর পর করে যাবেন। আপনাদের বোঝার সুবিধার জন্য, মনে রাখার সুবিধার জন্য ওইটা একটু খুলে দেখতে পারেন, হাতে কাছে রাখতে পারেন। তাহলে আপনার সুবিধা হবে। আপনি শুরু করো, প্রথমে ব্রিদিং, একটু জগিংও করে নিতে পারেন, যারা জগিং করেন প্রথমে একটু জগিং করে নিলেন। হ্যাঁ, জগিং কোমর হাত রেখে বা সামনে হাত রেখে। অনেকে স্পট জগিং করেন, অনেকে একটু হাঁটতে হাঁটতেও জগিং করেন। হ্যাঁ, যার যেটা ভালো লাগে, বা এইভাবে লাফিয়ে নেওয়া একটু জগিং প্রথমে। একটু যাদের বয়স হয়েছে তারা এগুলো করবেন না, না করাই ভালো। কম বয়সীরা করতে পারেন, বা হাঁটু ব্যথা থাকলে অবশ্যই করবেন না। একজন জানতে চাইছিলেন যে কখন কি করা উচিত না, এগুলো বলতে বলছিলেন। আমি এগুলো সবই বলবো, ধীরে ধীরে আপনাদের বলে যাব। উনি ব্যায়াম দেখাচ্ছেন, আশা করি ওনাকে সবাই দেখতে পাচ্ছেন। ওনার ছবিতে 2বার টাচ করুন, তাহলে ছবিটা বড় হয়ে যাবে। হ্যাঁ, বড় হয়ে আপনারা দেখুন ওনাকে। না, প্রথমে ব্রিদিংটা করে নাও। হ্যাঁ, দুপাশ থেকে হাত তুলতে তুলতে শ্বাস নেওয়া বা শ্বাস নিতে নিতে হাত তোলা, যেটাই বলি, এবং আস্তে আস্তে নামানো, বেশ ধীর গতিতে আরাম করে। খেয়াল রাখবেন, এটা হাত তুলে করছেন উনি, কিন্তু এটা হাতের ব্যায়াম নয়, এটা হচ্ছে শ্বাসের ব্যায়াম। বেশ গভীর শ্বাস নিচ্ছেন, ছাড়ছেন। হ্যাঁ, মোটামুটি ব্যায়ামগুলো 10বার করবেন। সোমনাথ সাতরা কতগুলো কি পাঠিয়েছেন? ও,
আপনার এগুলো আমি ঠিক বুঝতে পারছি না। প্রথম পাতা, কলকাতা, পশ্চিমবঙ্গ। আচ্ছা, আপনাকে আমি একটু অনুরোধ করছি সোমনাথ বাবু, আপনি যদি আমার হোয়াটসঅ্যাপে দেখবেন প্রথম দিকে যে অ্যাডমিন আছে, তাতে যেখানে 284 ওই নম্বরটা আমার, শেষকালে 284, ওতে যদি একটু পাঠিয়ে দেন এটা, যেটা আপনি এখানে দিয়েছেন। তো ক্লাস শেষ হয়ে গেলে আর থাকবে না। আপনারা দেখুন পরপর ব্যায়াম, এরপরে ঘাড়ের ব্যায়াম করছেন উনি। মাথাটাকে ডান দিক বা দিক আস্তে আস্তে সামনে থেমে, সামনে থামাটা কিছুদিন অভ্যাস হয়ে গেলে না থামলেও চলবে। আপনার যদি কেউ ওনার মাথার দিকটা দেখতে পাচ্ছেন না, আঙুলে করে ছবিটা একটু নিচের দিকে নামিয়ে দিন, তাহলে মাথার দিক দেখতে পাবেন। হ্যাঁ, দেখুন অভ্যাস হয়ে গেলে এইভাবে টানা করা যায়। আপনারা করুন, আমি অনুরোধ করছি সবাইকে, যাদের পক্ষে সম্ভব সুযোগ আছে একটু একটু করুন, এবং করতে গিয়ে কিছু প্রশ্ন এলে আমাকে করবেন। এই ঘাড়ের ব্যায়াম সামনে পিছনে একবার করো তো, মাথা সামনে পিছনে, কোমরে হাত রেখে মাথা সামনে পিছনে, না না শুধু ঘাড় ঘাড় সামনে পিছনে, মাথাটা শুধু। হ্যাঁ, এটা কিন্তু সামনে ঝুঁকবেন না, যাদের ঘাড়ে ব্যথা আছে তাদের এটা না করাই ভালো, ব্যথা বেড়ে যেতে পারে। বা অনেকে ঘাড় ঘোরায়, ওটা একটু আপনাদের বলে দিই। এই রোটেশন, মাথাটাকে ঘোরাও না, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিকে ডান দিক, শুধু মাথাটাকে ঘোরানো। হ্যাঁ, এইটা কিন্তু করবেন না, এতে করে আমাদের জয়েন্টের ক্ষতির সম্ভাবনা থাকে। যাদের যে ঘাড়ে ব্যথা হয়, স্পন্ডাইলাইটিস হয়, এতে ক্ষতি হবে, এটা করবেন না, এটা না করে ভালো। ডান দিক বাঁ দিক ওটাই সেফ ব্যায়াম। ঠিক আছে, এরপর কাঁধ তোলা নামানো, শোল্ডার আপ ডাউন। হ্যাঁ, আমাদের দেখুন এই যে ঘাড়ের দিকটা, কিন্তু আমরা যারা দীর্ঘ সময় বসে থাকি একভাবে, একটা স্টিফ ভাব এসে যায় অনেকের, দেখবেন এক সময় গিয়ে ফ্রোজেন শোল্ডার হয়, কাঁধ তুলতে পারছি না, গেঞ্জি পরতে খুলতে অসুবিধে, সোয়েটার খুলতে অসুবিধে। হ্যাঁ, এগুলো নিয়মিত করবেন, তাহলে কিন্তু অনেক ভালো থাকবেন। কাঁধ তোলা নামানো, এগুলো কতবার করবেন? প্রথমত 10 বার, 10-12 বার, পরে বাড়িয়ে 15 বার। আমি এই পিটি একটা ভিডিও আপনাদের গ্রুপে দিয়ে দেবো, আজকেই দেবো। দেখবেন ওটাতে এই পিটি গুলো সুন্দরভাবে বোঝানো আছে পরপর, এবং একই জায়গার অনেক পিটি বলা আছে, সবগুলো একদিনে করার দরকার নেই। রোটেশন, শোল্ডার রোটেশন, এগুলো খুব কি বলবো, মানে একদম নির্ঝঞ্ঝাট ব্যায়াম, কোনো ঝামেলা নেই, সকলেই করতে পারেন। যেখানে কারো কিছু অসুবিধা আছে, যারা করবেন না, সেগুলো আমি সময় মতো বলে দেবো। আর একজন মনে হয় জানতে চাইছিলেন যে হাই প্রেসারে কি করা উচিত না। হাই প্রেসার বা কোমরে ঘাড়ে ব্যথা থাকলে সামনে ঝুঁকে ব্যাক বেন্ডিং কোনো ব্যায়াম করবেন না, তাতে কিন্তু বেড়ে যাবে। আর হাই প্রেসার থাকলে আরো খেয়াল রাখবেন, জোর করে কোনো ব্যায়াম করবেন না, অনেকক্ষণ ধরে পরিশ্রম হয় এমন কিছু করবেন না, খুব হাঁপ ধরে যা করবেন না, তাতে প্রেসার বেড়ে গিয়ে হঠাৎ করে অসুস্থ বোধ করতে পারেন। বা প্রাণায়ামের মধ্যেও কিছু আছে যেগুলো করবেন না, যেমন সূর্যবেদন প্রাণায়াম বলে একটি আছে, ডান নাকে শ্বাস নিয়ে বাঁ নাকে ছাড়া, এটা আমরা পরের দিন শনিবারে আলোচনা করব, সেটা করবেন না। স্যার আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি এটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আপনাকেও দেখতে পাচ্ছেন না হলে বলবেন। বলি শুনুন, দেখতে পাবেন, কিভাবে দেখবেন আমি হ্যাঁ বলে স্যার দিচ্ছি। দেখতে পাচ্ছি, স্যার একদম দেখুন। উপরে দেখতে পেয়েছেন? না না, হ্যাঁ, বাকিরা দেখতে পাচ্ছেন, উনি পাচ্ছেন না। হ্যাঁ ওনাকে লেফট হয়ে কেউ জয়েন করতে বলুন, আবার দেখতে পেয়ে যাবেন। হ্যাঁ, কি বললেন? লেফট হয়ে জয়েন হয়ে গেলে আবার দেখতে পেয়ে যাবেন। ওনার ইন্টারনেট ইস্যু হচ্ছে হয়তো। না, ইন্টারনেট নয়, আপনি এক কাজ করুন সুমিতবাবু, আপনি একদম ওপরে দেখুন, যেখানে যে যোগ ওয়ার্কশপ লেখাটা দেখাচ্ছে সরে সরে যাচ্ছে, ওখানে টাচ করুন। টাচ করলে দেখুন আপনি টোটাল নামের লিস্ট পেয়ে যাবেন। গৌরপদ যেখানে লেখা আছে দেখুন, হ্যাঁ গৌর তুমি করে যাও, পরপর করে যাও। হ্যাঁ, কবজি দেখুন, ওপর থেকে নিচের দিকে ব্যায়ামগুলো হচ্ছে স্যার কার নামে ওখানে। হবে? হ্যাঁ, নামের লিস্ট, কোন নামে? গৌরপদ, দেখুন ডান দিকে 3টে ডট আছে। হ্যাঁ হ্যাঁ দেখছি। কোন নামে আছেন বলুন? ওই তো গৌর, জি জি দিয়ে, আচ্ছা জি দিয়ে গৌর, GOUR, গৌর পদ, PADA। ওখানে আপনি ডান দিকে 3টে ডটে টাচ করুন, এটা সবাই শুনে রাখুন, দেখতে পাচ্ছেন না হঠাৎ যে কারো হতে পারে। ডান দিকে 3টে ডটে টাচ করলেই আপনি দেখুন বাঁ দিকে অনেকগুলো অপশন আসছে, সেখানে একটা আছে দেখুন, পিন আনপিন বলে একটা আছে, পিন, PIN, উপর থেকে 3 নম্বরে।
ওই পিনে টাচ করলেই আপনি একে দেখতে পাবেন। পিনে টাচ করুন, করলে আপনি একে দেখতে পাবেন গৌরকে। হ্যাঁ, আঙুলের ব্যায়াম। হ্যাঁ, এখানে একটা জিনিস বলে দিই, দেখুন এই ব্যায়ামগুলো অনেকে করেন দেখেছি, আঙুলগুলো পুরো মেলেন না, একটু একটু খোলেন, বন্ধ করেন। ওরকম নয়, পুরো মেলে দিন এবং পুরো ভাঁজ করুন, একদম পুরো চেপে ভাঁজ করুন। একটু সময় নিয়ে বেশ ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো নেই, বেশ সুন্দরভাবে আঙুলে খুব সুন্দর ব্যায়াম হবে। অনেকে আঙুলের বাত, আঙুলের ব্যথা, যন্ত্রণা এগুলো হয়, এই ব্যায়ামে অনেক কাজ হয়। এবং আঙুলের বাত ব্যথা যখন বললাম, গৌর তুমি একটা অন্য ব্যায়াম একটু করে দেখাও, আমি বলছি। ওই দেয়ালে আঙুল দিয়ে ঠেলা, একটু পিছন ফিরে করো, দেয়ালে একটু হাত দুটো উপর দিকে তোলো, তাহলে সবাই দেখতে পাবেন, নাহলে তোমার হাত দেখা যাবে না। না না, উপর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেয়ালে দেয়ালে, হ্যাঁ, এইভাবে দেয়ালে চাপ দেওয়া, মানে আপনারা সোজাভাবে দাঁড়াবেন, ও আপনাদের দেখানোর জন্য একটু বেঁকে দাঁড়িয়েছে। দেয়ালে চাপ দিয়ে থেমে থাকলে, এইভাবে করলে কিন্তু আঙুলের ভালো ব্যায়াম হয়। থেমে থাকা, চুপচাপ থেমে থাকা খালি, আর কিছু না, ব্যাস ছেড়ে দাও। তুমি নেক্সট ব্যায়ামে চলে যাও, চেস্ট এক্সপানশন। সুবিন্দ্রবাবু, আশা করি আপনি দেখতে পেয়েছেন। চেস্ট এক্সপানশন, এটা একটা খুব ভালো ব্যায়াম, মানে খুব দরকারি ব্যায়াম, প্রত্যেকে প্রতিদিন করতে পারেন বা করা দরকার। বুকের খাঁচার প্রসারণ, শ্বাস প্রশ্বাসের ভালো কাজ হয়, হার্ট ফুসফুসের পক্ষে ভালো, এবং সব মিলিয়ে খুব আরামদায়ক একটা ব্যায়াম। এগুলো 10-15 বার করবেন, ছেড়ে দাও। আচ্ছা, এখান থেকে তুমি অল্টারনেট হ্যান্ড রাইজটাও করে দেখাও। অল্টারনেট হ্যান্ড রাইজ, একবার ডান হাত তোলা, বাঁ হাত তোলা। হ্যাঁ 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 হ্যাঁ, ও যেমন ওপরে গিয়ে একটুখানি থামছে, তা না করে একটু দ্রুত গতিতে করো, বেশ রিদমিক ভাবে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে করা যায়। এগুলো ঘাড়, কাঁধ, গোটা আপার পোর্শনে খুব সুন্দর ব্যায়াম হচ্ছে, ছেড়ে দাও। আপনারা যখন বাড়িতে এগুলো করবেন বা এখন যারা করছেন, তাদের সবাইকে বলছি একটু কিন্তু রেস্ট নেবেন মাঝে। এখানে আমাদের সময় কম, কাজেই উনি বেশ কি বলবো, একটু দ্রুত লয়ে করে যাচ্ছেন, অল্প সময়ের মধ্যে যাতে আপনাদের বেশি দেখানো যায় বা বোঝানো যায়। ফ্রন্ট ব্যাক বেন্ডিং, যে ভিডিওটা দেবো সেখানে দেখবেন এই ফ্রন্ট ব্যাক বেন্ডিং 3-4 রকম ভাবে দেখানো আছে, যে কোনো একটা একদিনে করবেন। এটা হচ্ছে বিগিনারদের পক্ষে খুব ভালো, যেটা উনি করছেন এখন কোমরে হাত রেখে। যাদের একটু অভ্যাস হয়ে যাবে তারা এইভাবে করুন, হাত দুটো তুলে সামনে পিছন। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে, দেখুন সামনে পিছন। তবে কি আপনাদের সবারই হয়তো এতটা সামনে ঝুঁকবে না বা পিছনে অতটা যাবে না, ওটা নিয়ে চিন্তা করবেন না, আপনি আপনার ক্যাপাসিটি মতো করুন। কাল একটা কথা বলছিলাম যে সেন্স অফ কমপ্লিটনেস, এটা খুব দরকার। আপনি যেটুকু করছেন তাতে আপনি খুশি থাকুন, সেন্স অফ কমপ্লিটনেস, হ্যাঁ, এটা খুব দরকার। মেরুদণ্ডের 3 রকম ব্যায়াম। মেরুদণ্ডের 3 রকম ব্যায়াম, সামনে পিছনে হয়ে গেল, এবার ডান দিক বাঁ দিক। বেশ সুন্দরভাবে সহজভাবে করছে, এটা একটু অন্যভাবে করো, সাইড বেন্ডিংটা। একটু আগে যেটা দেখালেন প্রথম অভ্যাসকারীদের পক্ষে, সেটাই খুব ভালো, আরামদায়ক বা সহজে করতে পারেন। একটু বেশ কিছুদিন অভ্যাস হয়ে গেলে এইভাবে করা যায়। হ্যাঁ, এবং খুব স্লো স্পিডে বেশ আরামদায়ক ভাবে করবেন। খুব স্পিডে ছোটাছুটি হুড়োহুড়ি করে ব্যস্তভাবে করছেন সেভাবে কখনোই নয়। এবং দেখুন উনি যে করছেন, মাঝে মধ্যে এগুলো রেস্ট আমাদের নেওয়া দরকার, রেস্ট নিতে হবে, কিন্তু খুব একটা সাবলীল ভাব, যেন কোনো ব্যাপারই নয়। আমাদের একটি ক্লাসে একজন কিছুদিন আগে ব্যায়াম দেখিয়েছিলেন, একজন মহিলা, আমাদের লেডি স্টুডেন্ট, মানে পুরনো স্টুডেন্ট। তো ও ব্যায়াম দেখানোর পর আমি মন্তব্য করেছিলাম, মানে যেন শরীর নিয়ে ও এতক্ষণ একটা মিউজিক বাজালো মনে হয়, একটা মিউজিকে যেমন একটা রিদিমে সুন্দর বেজে যায়, ও ব্যায়ামগুলো ঠিক সেরকম যেন একটা রিদিমে একটা মিউজিকে চলছিল, এত সুন্দরভাবে দেখালো। এবং অনেকে যেমন বললেন যে ব্যায়ামগুলো আমরা দেখছিলাম যখন এত রিল্যাক্স লাগছিল। আপনারা দেখবেন অনেকেই ব্যায়াম বা বিভিন্ন জায়গায় এমন ভাবে করেন
যে একটা যেন বেশ যুদ্ধ করছি ভাবে, হ্যাঁ সেভাবে কিন্তু কখনোই নয়। যারা বড় বড় স্পোর্টস ইভেন্টে অংশ নিচ্ছেন বা যোগাসন স্পোর্টস করছেন, প্রাইজ পাওয়ার জন্য করছেন, তাদের ক্ষেত্রে এই নিয়মটা খাটে না। তারা তাদের সাধ্যের বাইরে গিয়ে অভ্যাস করবেন এবং ভবিষ্যতে তারা উপকৃত হতে পারেন, ক্ষতিগ্রস্তও হতে পারে। কিন্তু যখন আমরা শরীরের কথা ভেবে করছি, টুইস্টিং দেখুন, মেরুদণ্ড মোচড় দেওয়া ভিন্নভাবে দেখাচ্ছেন, বেশ সুন্দরভাবে ধীর স্থির ভাবে করে যাচ্ছেন। এবং যদি আপনি ধীর স্থির করেন না, দেখবেন খুব আরাম লাগবে। এই যে আরামটা লাগবে মানে আমাদের যে নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, আমরা না নানাভাবে সকালে ঘুম ভাঙার পর থেকে স্নায়ুতন্ত্রের উপর প্রচুর চাপ দিয়ে যাচ্ছি। ওকে রিল্যাক্সেশন দেওয়ার কথা আমরা কখনোই ভাবি না। কাজে এগুলো যখনই আমরা একটু স্মুথলি ব্যায়ামগুলো করব, তখন নার্ভের উপর একটা সুদিং এফেক্ট, মানে ঠিক বাংলা বলতে গেলে শান্তকরণ প্রক্রিয়া শুরু হয়, নার্ভগুলোর স্ট্রেংথ বাড়ে, কোমর ঘোরানো। সবগুলোই আপনি ডান দিক বাঁ দিক করে করতে হবে। এটা যেদিকে ঘোরাচ্ছে হয়ে গেলে আবার উল্টো দিকে ঘোরানো। তবে এটা খুব বেশিবার করার দরকার নেই, 5-7 বার বা 8-9 বার করবেন। কারো যদি কোমরে ব্যথা থাকে করবেন না। একটু আগেও সামনে ঝুঁকির যে ব্যায়ামগুলো দেখলেন, খেয়াল রাখবেন কোমরে ঘাড়ে ব্যথা থাকলে, হাই প্রেশার থাকলে করবেন না। তবে যাদের প্রেশার সবে শুরু হয়েছে, সেরকম বেশি কিছু নয়, বা ওষুধ খেয়ে একদম কন্ট্রোলে আছে, তারা কিন্তু অল্প অল্প করলে আস্তে আস্তে দেখবেন ওষুধের প্রয়োজনীয়তা কমে যাবে, বা যে হাই ডোজে খেতেন তার থেকে কম ডোজে হবে। কিন্তু সেটা ওয়াচ করতে হবে রোজ। হ্যাঁ, পরেরটা করো। হ্যাঁ, আপনারা লক্ষ্য করুন ব্যায়ামটা উপর থেকে হচ্ছে, মেরুদণ্ড হলো, মেরুদণ্ড পরে কোমরের ব্যায়াম হলো, কোমরের পরে হিপ জয়েন্ট, আমাদের হিপ জয়েন্টের ব্যায়াম হচ্ছে এখন। ব্যায়ামের স্টাইলটা লক্ষ্য করুন, পা সামনে পিছনে যাচ্ছে। এখানে আপনাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানাই, যেটা আমরা সবাই জানি, আমাদের অভিজ্ঞতা আছে যে বহু মানুষ বাথরুমে পা স্লিপ করে পড়ে গিয়ে মানে হিপ জয়েন্ট ভেঙে যায় বা মৃত্যুর ঘটনাও ঘটে দুর্ভাগ্যজনকভাবে। তো এই যে হিপ জয়েন্ট ভেঙে যায়, এই ব্যায়ামটা কারো যদি ভালো অভ্যাস থাকে নিয়মিত, তাহলে কিন্তু হিপ জয়েন্ট ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। হিপ জয়েন্টটা যেটা ভাঙে, গৌর একটু দাঁড়াও, তুমি একটু রেস্ট নাও, তুমি একটানা করে যাচ্ছ, দাঁড়িয়ে একটু রেস্ট নাও। আমি একটা কথা বলি, আমার কথাটা মন দিয়ে শুনবে, তোমাকে একটা ব্যায়াম করতে হবে এখন অন্যভাবে। সেটা হচ্ছে আমাদের বাথরুমে যখন পা স্লিপ করে যায়, গৌর তুমি একটু যে কোনো একটা দিকে একটু চলে যাও তো, মানে ডান দিকে বা বাঁ দিকে। হ্যাঁ, ওখান থেকে তুমি এবার এদিকে ফেরো, যেদিকটা ফাঁকা আছে সেদিকে মুখ করো, করে এবার তুমি ধরো বাথরুমে আছো, তোমার ডান পাটা একটু এগিয়ে দাও অল্প। হ্যাঁ, এবার গোড়ালি পিছিয়ে স্লিপ করছে, এই দেখুন এই যে পা স্লিপ করে গেল। আপনার যদি এতটা পা এগোনোর ক্ষমতা থাকে তাহলে কিন্তু আপনার পা ভাঙবে না। কিন্তু যখনই তুমি পাটা একটু পিছিয়ে নাও, এইখানে আছে, আপনার হয়তো এর থেকে বেশি পা এগোনোর ক্ষমতা নেই। ভালো করে বুঝবেন, আপনার জয়েন্ট গুলো স্টিফ হয়ে গেছে, বয়স হয়েছে, আপনার পা এর থেকে বেশি এগোতে পারে না। তাহলে কি হবে, যখনই পাটা এর থেকে বেশি এগোবে, একটু এগিয়ে তুমি পড়ে যাও, এগিয়ে দাও, এগিয়ে, এই মানে ও হাঁটু ভেঙে পড়লো, প্র্যাকটিক্যালি যেটা হবে, ভেঙে যাবে হাতটা। এই ব্যায়াম মানে উনি যেগুলো করছেন এগুলো নয়, কিন্তু আমি একটা ভিডিও দেবো আপনাদের। মানে আমরা যেটা বলি যে পড়ে গিয়ে জয়েন্ট ভেঙে গেছে, আসলে হয় জয়েন্ট ভেঙে গিয়ে পড়ে। কাজেই এই ব্যায়ামগুলো আপনারা করবেন, এটা কিন্তু কোনো রোগ সারাতে সাহায্য করে না, কিন্তু পথে ঘাটে পড়ে আমরা অনেক সময় যাই, সেক্ষেত্রে আপনার আঘাত পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। হ্যাঁ, গৌড় এটা খুব সুন্দরভাবে দেখিয়েছে অ্যাক্টিংটা। তুমি ভালোই করেছো, পা পিছলে পড়ে গেলে। হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখবেন। এবং এখানে আরো একটা কথা, দাঁড়াও দাঁড়াও, তুমি যেটা করলে সেই ব্যায়ামটা একটু কথা বলি, ওইটা আবার করো, সামনে পিছনে পা ছোড়াটা। একটা জিনিস লক্ষ্য করুন, সামনে পাটা এটা কিন্তু আপনাদের অনেকটা উঠবে, কিন্তু পিছনে পা গেলেই না দেখবেন যাবে না। বাড়ির কাউকে দেখতে বলবেন বা একটু ভিডিও করতে বলবেন কয়েক সেকেন্ডের, দেখবেন পাটা এতটা উঠছে না, বা উঠলেও আপনার হাঁটু ভেঙে যাচ্ছে। তার মানে আপনার পাটা পিছন দিকে যাওয়ার ক্ষমতা কমে গেছে, এটা কিন্তু খুব খারাপ।
ছেড়ে দাও। এবার তুমি সাইডে পা তোলাটা করো, দুপাশে, ডান দিক বাঁ দিক। এই জয়েন্ট গুলোর ফ্লেক্সিবিলিটি ভীষণ দরকার, এবং কি এই জয়েন্ট গুলো যদি ফ্লেক্সিবল থাকে না, তাহলে আমাদের এই যে দৈনন্দিন হাঁটা চলা, দেখবেন বয়স হয়ে গেলে আমরা অনেককে হয়তো খুব স্লো হাঁটছেন, আমরা বলি হ্যাঁ ছেড়ে দাও ঠিক আছে, আমরা বলি পরেটা করো, আমরা বলি হারে দেখো বয়স হয়ে গেছে হাঁটতে পারে না, কি আস্তে আস্তে হাঁটছে। আস্তে আস্তে হাঁটছে, তার কারণ হলো তার পা এগোচ্ছে না, হিপ জয়েন্ট স্টিফ হয়ে গেছে, বা যদিও পাটা কোনোভাবে এগোয়, একটা পা এগোনো মানে হচ্ছে অন্য পাটাকে পিছুতে হচ্ছে, কিন্তু পায়ের পিছিয়ে যাওয়ার ক্ষমতা নেই। সেটাও আমি একে বলবো, একটু আপনাদের বুঝিয়ে দেবে। দেখুন পায়ের লেগ ফোল্ডিং, মানে এটা পায়ের মাসলে খুব ভালো ব্যায়াম। এটাও আপনাদের বলি, যাদের হাঁটু ব্যথা আছে তারা কিন্তু এটা দাঁড়িয়ে এইভাবে করবেন না, তারা শুয়ে করবেন। শুয়ে কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হাঁটু ব্যথা থাকলে এক পায়ে দাঁড়াবেন না, কারণ হচ্ছে আপনার ওজন যদি 60 কিলো হয়, দু পায়ে ধরুন কথা কথা 30-30 কেজি ভাগ করছে, যখন আপনি এক পায়ে দাঁড়িয়ে গেলেন, এক পায়ে কিন্তু 60 কিলো ওয়েট পড়ে গেল, তখন কিন্তু আপনার পক্ষে মুশকিল হবে। আচ্ছা দাঁড়াও, তোমাকে বলি যেটা বলতে যাচ্ছিলাম, এই ব্যায়ামটা তুমি একটু শুয়ে করে দেখো, মানে উপরে ভুজঙ্গাসনের মতো শুয়ে পড়ো, দিয়ে পা দুটো ভাঁজ করা মেলা। এটা দেখুন অনেক সেফ। আই একটা একটা করে, একটা একটা করে নাও, একটা ভাঁজ করো, একটা মেলে দাও। আচ্ছা তুমি মাটিতে পাটা না ঠেকিয়ে করো, মানে যখন ভাঁজ করছো পাটা মাটিতে ঠেকবে না, হ্যাঁ এই 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 বেশ রিদমিক স্টাইলে করো, ঠিক। এবং এটা খেয়াল রাখবেন, পা যখন ভাঁজ করছেন জোরে মারবেন না, মানে গোড়ালিটা পাছায় ঠেকাবো এরকম টার্গেট নেবেন না, তাহলে কিন্তু হাঁটু একদম ড্যামেজ হয়ে যাবে। মানে আপনি ব্যায়াম করুন, ব্যায়ামের ক্ষতিকারক দিকগুলো কিন্তু আগে ভালোভাবে সচেতন হতে হবে। এই খুব রিদমিক ভাবে করবেন, এবং হাঁটুর তলায় কিছু একটা কাপড় রাখবেন, নাহলে কিন্তু হাঁটুতে ব্যথা হবে। ব্যাস ছেড়ে দাও। তুমি, আচ্ছা তুমি একটু শবাসন করে নাও, 1 মিনিট শুয়েছো যখন, কষ্ট করে একটুখানি শবাসন করে নাও। হ্যাঁ, যদিও এই সময় শবাসন না করলে চলে, কিন্তু আপনাদের বলি দাঁড়িয়ে ব্যায়ামগুলো যখন আপনারা করবেন খেয়াল রাখবেন, সবসময় কিন্তু মাঝে একটু গ্যাপ দেবেন। গ্যাপ মানে কিরকম, হয়তো একটু হেঁটে চলে বেড়ালেন, দু পা হাঁটলেন, হেঁটে আবার তারপরে আবার ব্যায়ামটা করলেন, বা যদি ফ্যান চলে একটু ফ্যানের তলায় গিয়ে দাঁড়ালেন। খুব রিল্যাক্স মুডে করবেন, কোনো ব্যস্ত হবে নয়। যদি কোনোদিন এমন হয় আপনার সময় হাতে কম, আপনি কম করুন ব্যায়াম, 2-4টে বাদ দিয়ে দিন, বা সংখ্যায় কম করুন, কিন্তু ব্যস্ত হবে কখনোই নয়। গৌর তুমি আস্তে আস্তে উঠে বসো। হ্যাঁ, এরপর দাঁড়িয়ে ব্যায়াম আর অল্পই বাকি আছে, প্রায় শেষ হয়ে এসছে, এরপর আসন দেখাবে। হ্যাঁ, পায়ের পাতা, এটাও বলি আপনাদের যাদের অসুবিধা হবে, দেয়ালে হেলান দিয়ে করবেন, কিচ্ছু দোষ নেই। হ্যাঁ, বা এই দেয়ালে হাত দিয়ে, দেখুন একটা হাত দিয়ে ধরেছে, দেয়ালে হাত দেবেন, অথবা যদি জানলার শিক থাকে বা কোনো পাঁচিল থাকে সেই দেয়ালে ধরবেন, চেয়ার বা খাটের পিছনে ধরবেন, ধরে করবেন, ব্যায়ামটা অনেক ভালো হবে। মানে ব্যালেন্স আপনার কাঁপছে, এই কাঁপুনিটা একদম অ্যালাউ করবেন না। কাঁপুনি কেন অ্যালাউ করবেন না আমি একটু পরেই আসন করার সময় বলবো। আচ্ছা তুমি এই ব্যায়ামটা একটু অন্যভাবে দেখাও, পিঠটা দেয়ালে ঠেকিয়ে দাও, পিঠটা দেয়ালে ঠেকিয়ে দাও, এবার ব্যায়ামটা করো। একটা ব্যায়াম শেষ হয়ে গেলে আপনি 5 থেকে 10 সেকেন্ড ব্রেক দেবেন, মানে যেটা বললাম ওই সময়টা একটু হাঁটলেন, বা এমনি দাঁড়িয়ে থাকলেন 5-10 সেকেন্ড, তারপরে আবার করবেন। এই দেখুন এখন পিঠটা দেয়ালে ঠেকানো আছে, দেয়াল ঠেকিয়ে উনি করছেন। হ্যাঁ, এতে করে কি হবে, আপনার পায়ের উপর চাপ কম পড়ছে, এবং শরীর কাঁপবে না। কাঁপলে কিন্তু ক্ষতি, কাঁপলে কেন ক্ষতি আমি একটু পরে বলবো। ব্যাস ঠিক আছে, ছেড়ে দাও। হ্যাঁ, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এরপর বোধহয় হিল রাইজ। হ্যাঁ, এই যে ব্যায়ামগুলো উনি পরপর করলেন, আপনাদের যে পাতলা বইটা আছে দেখবেন 2য় পাতায় এগুলো পরপর এইভাবে আছে। আমি ক্লাসের পরে গ্রুপটা ওপেন করব, আপনারা ক্লাস সম্বন্ধে আপনাদের মতামত দেবেন, কারো কিছু প্রশ্ন থাকলেও সেখানে লিখবেন। হ্যাঁ, আমি যত সম্ভব উত্তর দেব। আর যখন গ্রুপ ক্লোজ থাকবে সেই সময় কারো কিছু মনে হলে আমার হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। বেশ, তুমি একটু বসে পড়ো, একটু 2 পা মিলে বসো, এখন আর শুতে হবে না, একটু রেস্ট নাও।
এই রেস্টটা না ভীষণ দরকার, এটা আমরা বুঝি না। মানে কি হয়, একটি আসন যখন করা হচ্ছে, একটা আসন 3-4 বার করা হলো, তারপরে একটু শবাসন করার কথা বলা হয়, অনেকে করেন না। না আমি টায়ার্ড হইনি, ক্লান্ত হইনি, করার দরকার নেই। ঠিক আছে, আপনি টায়ার্ড হননি, ক্লান্ত হননি, করবেন না, সব মানলাম। কিন্তু আপনার যে অ্যাক্টিভিটিটা এতক্ষণ হলো, সেই অ্যাক্টিভিটিটাকে নর্মালে আনার জন্য শরীরকে একটু রেস্ট দেওয়া দরকার। যদি আপনি শুতে না রাজি হন, এইভাবে চুপচাপ বসুন, রিল্যাক্স ভাবে বসুন, শরীরটাকে স্বাভাবিক অবস্থায় আসতে দিন, তারপর আবার নেক্সট অ্যাক্টিভিটি করুন। না তুমি এবার বাটারফ্লাই শুরু করো, একটু রেস্ট দিয়ে দিয়ে করবেন। তবে রেস্ট খুব বেশি দেবেন না, রেস্ট বেশি দিলেই আপনি অন্যমনস্ক হয়ে যাবেন, মাথায় নানা চিন্তা আসতে থাকবে, দেখবেন যে আপনার রেস্ট অনেকক্ষণ হয়ে গেল, টেরই পেলেন না। কাজেই একটু সময় থেমে শুরু করে দেবেন। আপনারা অনেকে প্রশ্ন করছেন, আমি দেখে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনারা মোবাইলে লিখে প্রশ্ন পাঠাতে পারেন, আমি দেখে জানিয়ে দেব। হ্যাঁ, এই ব্যায়ামগুলোর ভিডিও দেবো, আমাদের অন্য একটা ভিডিও আগেই করা আছে, সেগুলো দেবো, সেখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে সব বলা আছে। তবে আপনাদের একটা অনুরোধ, আপনারা যেমন ক্লাস করছেন খুব সিরিয়াসলি, আজকে 60 জনের মতো আছেন ক্লাসে, খুব ভালো লাগছে। আপনারা কিন্তু ভিডিওগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, অনেক সময় কি হয়, ভিডিওটা দেখবো দেখবো করে দেখা হয় না, কারণ আপনারা মাঝে কটা দিন সময় পাচ্ছেন, এই সময় বেশ। এরপর তুমি ভদ্রাসনটা করো, মাঝে কটা দিন সময় পাচ্ছেন, একটু এগুলো দেখবেন, কালচার করবেন, চর্চা করবেন। যদি এমন কিছু মনে হয় আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, ফোন করবেন না। ফোন করবেন না এই জন্য বলছি, যদি হোয়াটসঅ্যাপে পাঠানো যায় লিখে বা ভয়েস মেসেজ করে করবেন, আমি উত্তর দিয়ে দেবো। মানে ভয়েস মেসেজ করতে দ্বিধা করবেন না, অনেকে ভাবেন যে আমি হয়তো ব্যস্ত, সেই কারণে বলছি ফোন করবেন না, হয়তো ধরতে পারলাম না, বা আপনিও ভাবলেন কি হলো, ধরলো না কেন। হ্যাঁ, বাটারফ্লাই যদি পুরো লেগ না নামে, এটা কোনো চিন্তার কিছু নেই। আমাদের বডি ফ্লেক্সিবিলিটি সবারই সমান নয়, আপনার যতটা নামছে ততটাই নামুন, এবং সেখানেই আপনি খুশি থাকুন, মনে ভাবুন যে আমার ঠিক হয়েছে। রেগুলার করতে করতে ওটা নেমে যাবে আস্তে আস্তে, কিন্তু নামানোর জন্য জোর করবেন না। যদি না নামে, আচ্ছা তুমি ভদ্রাসন করো, হাত দুটো হাঁটুর উপর রেখে দাও। এই যেমন ধরো উনারও হাঁটু অল্প উঠে আছে, হ্যাঁ, এতে কোনো অসুবিধা নেই, একজনের শরীরের গঠন অনুযায়ী হয়। তুমি হাত দুটোকে সোজা করে দাও, মানে হাতের আঙুল মাটিতে ঠেকে যাবে মনে হয় হাত সোজা করলে, না একটু কাঁধটা তুলো না, কাঁধ না তুলে হাতে সোজা করো, কোন সোজা, হাতটাকে নামিয়ে দাও, মাটির দিকে নামিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, হাঁটুর উপরেই রাখো, হাঁটুর উপরেই থাকবে। না, হাতের তালুটাকে নামিয়ে দাও, মানে তোমার কবজিটা হাঁটুতে থাকবে। হ্যাঁ, এটা বলছি, হ্যাঁ। আপনি এইভাবেও বসতে পারেন রিল্যাক্স ভাবে, আপনার যেটা ভালো লাগে। মানে আসন করার সময় আপনি নিজে নিজে নিজেকে বাঁধবেন না, যে ছবিতে এইভাবে বলা আছে, ভিডিওতে দেখিয়েছিল, আমাকে এরকমই করতে হবে, এরকম যাবেন না। ব্যাস, ছেড়ে দাও, বজ্রাসনে বসো। আপনাদের বলি, আমি কিছু বেসিক আইডিয়া আপনাদের দিচ্ছি, অল্প কয়েকটা আসন দেখাচ্ছি বা শেখাচ্ছি, বোঝাচ্ছি, খেয়াল রাখবেন। এই বেসিক আইডিয়া যেটা আমি বলছি, এই কথাগুলো খুব মন দিয়ে খেয়াল রাখবেন, জোর চাপ দেবেন না। সেন্স অফ কমপ্লিটনেস, মানে আমি যেটা করেছি আমি খুব তৃপ্ত, আমি এতেই খুশি, এই ভাবটা রাখবেন। তাহলে আপনার এই যেটা বলছি, যে শুধু ব্যায়াম করার সময় না, অন্য সময়ও আপনি অনেক পজিটিভ হবেন। আর ব্যায়াম করার সময় যদি আপনি নেগেটিভিটি ঢুকিয়ে দেন নিজের ভেতরে, ওর ব্যায়ামগুলো হচ্ছেই না, এগুলো আমার হবে না, আর হচ্ছে না নয়, আপনার হয়তো 50% হচ্ছে, আপনি 50% হচ্ছে ওটাই ভাবুন, যেটা হচ্ছে না ভাবার কোনো দরকার নেই। হ্যাঁ, এবারে দেখুন, অর্ধ পূর্ণাসন করবে। আচ্ছা, বজ্রাসনের ব্যাপারে একটু বলে দিই, এটা অনেকে করেন, অনেকে বলেন যে পায়ে লাগে খুব, তখন এই এরকম একটা তোয়ালে পায়ের তলায় দিয়ে নেবেন, মানে তোয়ালেটা আগে বিছিয়ে নেবেন, আর একটু মোটা নেবেন, ইনি মানে এমনি স্যাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছেন, একটু মোটা, 17 ইঞ্চি বা কিছু, ঠিক ওই অ্যাঙ্কেল জয়েন্টের তলায় দিয়ে দিলে দেখবেন আপনার কষ্ট কম হবে, থাকতে পারবেন এইভাবে। বেশ, এবার তুমি করো, দুহাত মাথার উপর তুলে নাও, দুহাত মাথার উপর তুলে, হ্যাঁ ওটা সরিয়ে দাও, দুহাত মাথার উপর তুলে নমস্কার করো, হাত দুটো আস্তে আস্তে নেমে যাও।
হাত দুটো সোজা নমস্কারের মতন। দেখবেন যে কোনো বইতে অর্ধকুর্মাসনের ছবি এরকমই থাকে, বেশ টান টান ভাবে সুন্দরভাবে অর্ধকুর্মাসন। যে কোনো কম্পিটিশনেও এইভাবেই করতে হয়, নিয়ম এটা। কপাল ঠেকবে মাটিতে এবং হাত সোজা থাকবে, নমস্কার থাকবে। কিন্তু আপনারা এইভাবে করবেন না। কিভাবে করবেন? তুমি আবার প্রথম থেকে করো। মানে হাত এই যে সোজা টান টান এটা করবেন না। কিভাবে করবেন? দুহাত তুলো মাথার উপর, আস্তে আস্তে এই হাত দুটোকে এইভাবে রাখুন, এই যে এইভাবে রাখুন, হাতের তালু সামনের দিকে। এবার আস্তে আস্তে নেমে হাতের তালু মাটিতে পেতে দাও। এবার কোনোই আপনা আপনি ভেঙে যাবে, আপনাকে ভাঙতে হবে না। গোটা শরীর একদম রিল্যাক্স করে দিন। এবং আপনার শ্বাস প্রশ্বাস কেমন থাকবে সেই নিয়ে অতি অবশ্যই আপনি ভাববেন না, একদমই ভাববেন না শ্বাস কেমন থাকবে। যোগকে বলা হয় ন্যাচারাল এক্সারসাইজ। আমরা সারাদিনে যত কাজ করছি ন্যাচারাল কাজ, শ্বাস স্বাভাবিক, এতেও শ্বাস স্বাভাবিক। আস্তে আস্তে উঠে পড়ো। আচ্ছা, তুমি একটু রেস্ট নাও, আমি কিছু থিওরিটিক্যাল আলোচনা করব পরের আসনগুলো নিয়ে, তাহলে ওনাদের বুঝতে সুবিধা হবে। তুমি একটু মিনিট 10 রেস্ট নিয়ে নাও, তারপরে আবার আমি তোমাকে ডাকবো, তুমি থেকো। হ্যাঁ, এবার ধরুন এই যে পিটি গুলো করে দেখালো এতক্ষণ, বা আপনারা যে আসনগুলো দেখলেন, এই নিয়ে কারো কিছু প্রশ্ন থাকলে কিছু বলুন। দাদা আমার ছবিটা স্যার, একটা কথা জানতে চাইছি আপনার কাছে। আপনি শুনতে পাচ্ছেন স্যার? আমি শুনতে পাচ্ছি, বলুন। ওকে স্যার, বলছি এই যে পিটিগুলো বা এই যে এক্সারসাইজগুলো করব, সকালে ধরুন কোনোভাবে সময় হলো না, আমি কি বিকেলেও করতে পারি বা সন্ধ্যার সময়ও করতে পারি রিল্যাক্স মোডে? আপনি আপনার তো মোবাইলে আছে, ওই যে পাতলা বইটা দেওয়া হয়েছে না ইয়েতে, আপনাদের হোয়াটসঅ্যাপে। একদম একদম স্যার। সেটাতে আপনারা দেখবেন, অন্য কোনো মোবাইল কি খোলা আছে দেখুন তো। ওখানে দেখবেন আসন অবশ্যই নিয়মাবলী বলে আছে, নিয়ম কানুন আছে, ওখানে সব লেখা আছে। ওকে স্যার। আপনি যদি সুযোগ থাকে এই ক্লাস চলাকালে ফাঁকে একবার পড়ে নিন। সবাইকে বলছি, আমি দুটো লিখে দিয়েছিলাম। আপনার সাউন্ডটা অফ করে দিন না, অফ করে আমার কথাগুলো শুনুন। আপনি যখন কথা বলবেন সাউন্ডটা অন করে বলে আবার অফ করে দেবেন। আপনারা দেখবেন ওখানে নিয়মাবলী সব লেখা আছে। আমি আপনাদের একটুখানি শুনিয়ে দিচ্ছি, 1 মিনিট। আপনাদের এই যে বইটা সকলের জন্য যোগব্যায়াম, এটা আমার লেখা প্রথম বই। ঠিক 40 বছর আগে 1984 সালে এটা লেখা হয়েছিল প্রথম। 3 পাতায় দেখবেন আসন অবশ্যই নিয়ম কানুন, কতক্ষণ কতবার কখন হাত পা বদলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, এখানে ছোট্ট মধ্যে সব লেখা আছে। আপনারা একটু কষ্ট করে পড়বেন। হ্যাঁ, তারপরে পাতায় দেখুন করা উচিত নয়, 4 পাতায় সেখানে বলা আছে কোন রোগে কোনটা কি করা উচিত না, এবং ওইটুকু জানলে আপাতত আপনাদের চলবে। এরপর যাদের আরো বেশি জানা দরকার, যোগের অনেক বই আছে, আপনারা কিনে নেবেন, পড়বেন, দেখবেন। বেশ, বলুন, আর কারো কিছু প্রশ্ন থাকলে আমি প্রশ্নগুলো উত্তর দিয়ে নিয়ে আবার ব্যায়াম দেখানো হবে। স্যার, হ্যালো। হ্যাঁ, আপনারা থেমে থাকবেন না, বলে যান। স্যার, এক একটা ব্যায়াম কতবার করে করব? না, এটা তো আমি একটা অনেকবার আসন। বললাম, 10 বার করবেন, 10 বার করবেন, কিছুদিন অভ্যাসের পর 15 বার করবেন। এবং আমি আপনাদের বারবার অনুরোধ করছি, এই যে পাতলা বইটা, আমার যে সুস্বাস্থ্য যোগ বা মোটা বই 350 পাতা, ওটা আমার এখানে যারা স্টুডেন্ট তাদের ফ্রিতে দেওয়া হয়, কিন্তু দেখলাম কারো পড়ার সময় নেই। তখন আমি এই বইটা মাত্র 12 পাতার বই এটা দিতে শুরু করলাম, এবং দাগ দিয়ে দিতাম যে দাগ দিয়ে জায়গাগুলো পড়ুন, তাতেও কারো পড়ার সময় নেই। আপনারা কিন্তু এই কদিন একটু দেখবেন, 2 পাতা 3 পাতা 4 পাতা, এখানে আপনারা যেগুলো প্রশ্নগুলো করছেন সব উত্তর আছে এইটুকুর মধ্যেই। হ্যাঁ, একটু দেখে নেবেন কতক্ষণ করতে হবে, কতবার করতে হবে, সব বলা আছে। হ্যাঁ, বলুন, কারো কিছু প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ স্যার, একটা আমার প্রশ্ন ছিল। বলছিলাম যে স্যার, এই অর্ধকুর্মাসনে কতক্ষণ স্যার স্টে থাকতে হবে? আপনারা এই যে নিয়ম কানুনের জায়গাটা আমি আবার পড়ে শোনাচ্ছি।
মনে রাখবেন এগুলো কিন্তু সময় নষ্ট হচ্ছে আপনার বাড়িতে না পড়ার জন্য। কতক্ষণ কতবার, এক সময় 6-7টি আসন করা চলে, প্রতিটি আসন 3-4 বার করা দরকার। শুরুতে প্রতিবারে 25-30 সেকেন্ড, প্রতিটি আসন 3-4 বার করা দরকার, শুরুতে প্রতিবারে 25-30 সেকেন্ড, পরে ক্রমশ সময় বাড়িয়ে 1.5-2 মিনিট থাকুন। একটি আসনে মোট 3-4 মিনিট থাকা দরকার। বোঝা গেছে? এটা আমি কিন্তু আচ্ছা বই থেকেই পড়ে শোনালাম, 3 পাতায় এটা আছে উপরে। বেশ, আচ্ছা এবার আমি, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আরেকটা প্রশ্ন ছিল। বলছিলাম যে স্যার কোনো আসন করার আগে কি প্রাণায়াম করা কি জরুরি, না বা এরকম করতে পারবো কি? আপনাদের একটা অনুরোধ করছি, আপনারা এই বইতে যেভাবে পরপর সাজানো আছে যদি করেন সেইভাবে করবেন। দেখুন এই বইতে সব শেষে প্রাণায়াম গুলো আছে, কাজে প্রাণায়াম সব শেষে করবেন। এবং এমনিতেও মানে খালি হাতে ব্যায়াম প্রথমে, তারপরে আসন, তারপর সব শেষে প্রাণায়াম, এইভাবে করাই ভালো। ধন্যবাদ ঠিক স্যার। আছে? হুম হুম। হ্যাঁ, এবার শুনুন একটু দরকারি কথা, এরপরে যে আসনগুলো বা যে ব্যায়ামগুলি দেখাবেন তার উপরে বলছি। আমাদের পাতঞ্জল যোগ দর্শনে আসন কিভাবে করতে হবে সে সম্বন্ধে খুব সুন্দর বলা আছে। আসন কিভাবে করতে হবে, এবার আমরা সবাই জানি আসন, যে আসনটা যেমন অর্ধকর্মাসন, দুহাত তুলতে হবে, সামনে ঝুঁকতে হবে, বজ্রাসন পা দুটো ভাঁজ করতে হবে, বসে থাকতে হবে। কিন্তু এর বাইরেও, যেটা কালকেও আবার কি কথা বলছিলাম, অ্যাপ্রোচ, আমার আসন করার স্টাইলটা কেমন হবে, আমার অ্যাটিটিউড কেমন থাকবে। বলা হচ্ছে স্থির সুখ মাসনাম, স্থিরভাবে সুখকর অবস্থানে আসন। আচ্ছা আমি এটা 3 বার বলবো, আমি বলার পরে আপনারা একটু বলবেন, সাউন্ড অন করা দরকার নেই, যে যেখানে বসে আছেন বলবেন, সবাই বলবেন, আমি অনুরোধ করছি। কারণ এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, এটা জানা থাকা খুব দরকার। হুম। স্থির সুখ মাসনম, স্থির সুখ মাসনম, স্থির সুখ মাসনম। এই কতগুলো আসছে কি থেকে, একটা হচ্ছে স্থির, একটা সুখ, একটা আসন। সংস্কৃত অনুযায়ী সুখ, সুখ উচ্চারণ হবে না কিন্তু, সুখ, স্থির, স্থির সুখ, সুখম, সংস্কৃত শব্দ সুখম, আসনম, ম আ, ম যুক্ত আ যোগ হয়ে মা হয়ে যাচ্ছে, স্থির সুখম আসনম, স্থির সুখম আসনম। বেশ, এইবার এটা আছে দ্বিতীয় অধ্যায়ের 46 নম্বর সূত্রে, লিখে রেখে দিন 2/46। কারণ আপনারা কেউ জানেন না আগামী দিনে আপনি যোগে কোন দিকে যাবেন। হতে পারে এই 4 দিনের কোর্সে আপনি যোগে আগ্রহ পেয়ে গেলেন, আরো কোনো কোর্সে ভর্তি হলেন, বা কোথাও যোগ শেখাতে লাগলেন, কিংবা কোথাও কেউ শেখাচ্ছেন, সেখানে তার ভুল ত্রুটিগুলো বোঝার মতো ক্ষমতায় আপনি এলেন। কাজে এগুলো কিন্তু যতটা সম্ভব লিখে রাখবেন। 2/47 মহর্ষি পতঞ্জলি বলছেন, প্রযত্ন শৈথিল্যানন্ত সমাপত্তিভ্যাম। মুখস্থ করার দরকার নেই, মনে রাখার দরকার নেই, আমি এটা ব্যাখ্যা করে আপনাদের বলে দিচ্ছি। প্রযত্ন মানে বিশেষভাবে যত্ন, প্রযত্ন, প্রযত্ন শৈথিল্যানন্ত, প্রযত্ন শৈথিল্য মানে রিল্যাক্সেশন, রিল্যাক্স, অনন্ত মানে তারপরে, প্রযত্ন মানে যত্ন সহকারে শৈথিল্য আনার পরে, অনন্ত সমাপত্তিভ্যাম, অনন্তের প্রতি নিজেকে সমর্পণ করে দাও। অর্ধকুমাসন প্রথমবার যেটা আপনারা দেখলেন, একটু টাইট ভাবে হাত রেখে করা, ওই সময় কিন্তু টানা আমাকে সজাগ থাকতে হচ্ছে, হাত নমস্কার আছে, কনুই সোজা আছে, টান টান আছে, আমি ওই দিকে আমার অ্যাটেনশনটা রয়েছে। কিন্তু যখনই আমি হাতের তালু পেতে দিলাম, কনুই আমার মাটিতে থেকে গেল, কাঁধ রিল্যাক্স হয়ে গেল, আমার মন কিন্তু শরীর থেকে বেরিয়ে গেল, আমার মন কিন্তু শরীরে আটকে নেই। বলছে তখন তুমি তোমার মনকে অনন্তের প্রতি সঁপে দাও। অনন্ত বলতে এখানে বোঝানো হচ্ছে আকাশ, সমুদ্র বা সীমাহীন কিছু, মানে তুমি কোথাও আটকে থাকবে না, কোনো জায়গায় মনকে আটকে দেবে না। তার পরের সূত্রে বলা হচ্ছে তত দ্বন্দ্বান বিঘাতাহা, তত মানে তখন, সেই অবস্থায়, দ্বন্দ্বা না অভিঘাত, দ্বন্দ্বের দ্বারা মানে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব তোমার মধ্যে থাকবে না। দ্বিধা দ্বন্দ্ব কিরকম,
একটু পরে দেখবেন আপনারা, সেই জন্য আমি আগে বলে দিচ্ছি, তখন বুঝতে সুবিধা হবে। কোন একটা আসন আপনি করছেন, আসনে আপনার হচ্ছে না, যেটা একটু আগে বললেন একজন পা নামছে না, আপনি চেষ্টা করছেন জোর করে, চাপ দিয়ে, কষ্ট করে। এই যে চেষ্টাটা করছেন, কি হচ্ছে, শরীর বলছে বাবা নামিও না, আমার কষ্ট হচ্ছে, কিন্তু আপনি বলছেন না না নামলে হবে না, আমি দেখেছি বইতে এরকম আছে, অমুকে পারে, আমার বন্ধু পারে, আমি কেন পারবো না। এটা ভাবলে হবে না, এটা দ্বন্দ্ব এসে যাচ্ছে। মানে আপনার শরীর বলছে নামছে না, পারছি না, মন বলছে তোকে নামতেই হবে, না নামিয়ে আমি ছাড়বো না। এরকম কোনো দ্বন্দ্ব থাকবে না। এই কথাটার একটা অন্যরকম মানেও আছে, যে তুমি যদি আসন করো, ঠিক মতন করো, তাহলে তোমার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব, মানে শীত গ্রীষ্ম দুঃখ কষ্ট এইসব বোধও অনেক কমে যাবে, এগুলো থাকবে না। তত দ্বন্দ্বান বিঘাতাহা, তত মানে তখন, সেই অবস্থায়, দ্বন্দ্ব দ্বারা না অভিঘাতাহা, তোমাকে আঘাত করবে না। স্থির সুখম আসনাম, স্থির ভাবে সুখকর অবস্থানে আসন। উল্টো দিক থেকে যদি দেখি, কেউ যদি ঠিক মতন আসন করে, ঠিক মতন নিয়ম মেনে আসন করে, তাহলে তার ভেতরে স্থির ভাব এসে যাবে, তার জীবনে সুখ এসে যাবে, উল্টো দিক থেকে দেখলে। এবার আমি আপনাদের বলি যে যদি কাঁপে কি ক্ষতি, একটু আগে বলছিলাম যে আপনারা কাঁপবেন না, দরকার হলে দেয়ালে হেলান দিয়ে দিন, কিছু একটা সাপোর্ট নিন, দাঁড়িয়ে ব্যায়াম করার সময়। শুয়ে যখন আসন করছেন তখনও কিন্তু কাঁপবেন না, কাঁপলে কি ক্ষতি। আচ্ছা, খুব সহজ ভাবে ভাবো, আপনার শরীর লাস্ট কবে কেঁপেছে, বা আপনি কাউকে দেখেছেন কারোর শরীর কাঁপছে, কি জন্য কাঁপে? ভয়ে কাঁপে, নার্ভাস হয়ে গেলে কাঁপে, খুব প্রচন্ড ঠান্ডা লাগলে কাঁপে, খুব পরিশ্রম থেকে হঠাৎ করে শরীর অস্থির করছে তখন কাঁপে, খুব খারাপ একটা খবর পেলাম কাঁপছে। প্রত্যেকটা সিচুয়েশন হচ্ছে একটা নেগেটিভ সিচুয়েশন, এবং শরীর কাঁপছে কেন? শরীর বলছে আমি এটা নিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। এই কষ্টটা শরীর কাঁপুনি দিয়ে বোঝাচ্ছে। তখন আমরা সেই কাঁপছে মানুষটা কি করি, তাকে ধরে শুইয়ে দিই, বা তাকে মুখে চোখে জল ছিটে দিই, বা হ্যাঁ, কেউ সাউন্ড বোধহয় অন আছে, একজন বলছেন মিউট করার জন্য, সাউন্ড অন রাখবেন না কেউ। আমরা মুখে চোখে জলে ছিটে দিই, এইভাবে তাকে আমরা স্বাভাবিক করার চেষ্টা করি। তার মানে আমি আসন করার সময় যদি জোর করে চাপ দিয়ে করি আর আমার শরীর কাঁপতে থাকে, তার মানে হচ্ছে শরীর বলছে বাবা কি করছে এটা, আমি তো পারছি না, কাছে কাঁপবে না। এবার না কাঁপলে কি করে আসনটা হবে, আমাকে তো জোর চাপ দিতেই হবে, না দিতে হবে না, সেটাই আমি আপনাদের এখনই বোঝাবো। বেশ, গৌর তুমি রেডি হও আবার আসার জন্য। আমি পাতঞ্জল যোগ দর্শনের 2/46, 47, 48 তিনটে সূত্র বললাম, এবং 2/49 হচ্ছে প্রাণায়াম, তারপরে আছে প্রাণায়াম। গৌর তুমি রেডি হয়ে চলে এসো। তো এই যে আপনারা এখন কয়েকটা আসন দেখবেন, সেই আসনের ক্ষেত্রে কিন্তু প্রধান প্রাধান্য থাকবে রিল্যাক্সেশন, আমাদের জীবনে যেটার খুব অভাব। এবং আপনি এই আসন প্রাণায়ামের মাধ্যমে নিজেকে যদি রিল্যাক্স করতে পারেন, অনেক বেনিফিট পাবেন। আপনাদের এই প্রসঙ্গে আবার অনুরোধ করি, একটা পোস্ট আমি গতকাল দিয়েছিলাম, সেটা হয়তো যারা পরে ঢুকেছেন গ্রুপে দেখতে পাবেন না, আমি রিপোস্ট করে দেবো। সেখানে দেখবেন একটা রঙিন কালার, লাল নীল একটা সুন্দর পোস্ট দিয়েছি, পিডিএফ 2 পাতার, ওটাও একটু পড়বেন, ওখানে যোগ সম্বন্ধে অনেক দরকারি কথা আছে। তুমি শুরু করো পশ্চিমোত্তানাসন। এই একটা জিনিস লক্ষ্য করবেন, এটাকে বলে সাইড ভিউ। এই যে এই আসনটা উনি পাশ ফিরে গেলেন আমার দিকে মুখ করে করলে বোঝা যেত না কি করছেন। পশ্চিমোত্তানাসন আপনারা অনেকেই জানেন, 2 হাত মাথার উপর তুলে আস্তে আস্তে সামনে ঝুঁকে 2 হাত দিয়ে পায়ের বুড়ো আঙুল ধরে কনুই দুটো আস্তে আস্তে মাটিতে নেমে যাবে, পেট বুক থায়ের সঙ্গে ঠেকে যাবে, ব্যাস চুপচাপ থাকা। শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক, শ্বাস প্রশ্বাস নিয়ে আমি আপনাদের একটু বলবো এখনই, একদম স্বাভাবিক, ব্যাস। পশ্চিমোত্তানাসন আপনারা যারা করছেন কিছু অনুভূতি বলবেন, এটা করে কেমন লাগছে ফিল করুন। যারা করছেন বা না করছেনও, আমি অনুরোধ করছি সবাই অন্তত এটা করুন। আমি এরপরে একটা জিনিস বলবো, এটা না করলে ঠিক ফিলিংটা আসবে না। যেমন কালকে আমি শ্বাস কাউন্ট করার কথা বলেছিলাম। আচ্ছা, একটু একটু থামো, একটু থামো। আপনারা সবাই পা মেলে বসে যান, যার যেখানে সুযোগ আছে। কেউ যদি খাচ্ছেন না হয় বা কিছু অসুবিধা, তাহলে তো পারবেন না, না হলে পা মেলে বসে যান। এবার যেটা হবে সেটা হচ্ছে সহজ পশ্চিমোত্তানাসন। যদি কেউ আগেরটা করে থাকেন, বেশ চাপ পড়ে, লাগে, কষ্ট হয়,
এবার দু হাত মাথার উপর তুলে দেখুন অনেক রিল্যাক্স ভাবে করবেন উনি। এবার শরীরটা যেন পায়ের উপর পড়ে যাচ্ছে, উনি নামাচ্ছেন না, হাত দুটো দুপাশে চলে গেল, মাটিতে তালু পেতে দিলেন, কনুই ভেঙে গেল, শরীরটা আলগা ভাবে ঝুলছে। কারো সাউন্ড অন আছে, সাউন্ড অফ করে দিন, অন করবেন না। এইভাবে থাকলে কিন্তু শরীর অনেক রিল্যাক্সড হয়, এবং যদি দীর্ঘ সময় এইভাবে থাকেন আস্তে আস্তে সুন্দর স্ট্রেচিং হয়। স্ট্রেচিং এক্সারসাইজ যেখানে হয় আপনার দেখবেন মাঠে ঘাটে সব জায়গায় খুব জোর করে ফোর্সফুলি করে, অনেক ক্ষেত্রে পিঠের ওপর কেউ হাত দিয়ে চাপ দিয়ে করে, এগুলো খুব আনসাইন্টিফিক, ভীষণ ক্ষতি হয় এগুলোতে। এইভাবে করবেন না। এবার আস্তে আস্তে ছেড়ে দাও। আপনার যদি কেউ এটা অভ্যাস করে থাকেন তার অনুভূতি একটু জানান, সাউন্ড অন করে একটু বলুন, মানে আগেরটা এটা কোনটা কেমন লাগলো, জানলে আমার সুবিধা হবে আলোচনা করতে। স্যার যাদের পেটে মেদ আছে সেদিক থেকে একটু কষ্ট হয়, ওই রিল্যাক্স করে থাকতে আর কি। মানে টাইট করে জোর করে নামলে সহজ হয়, রিল্যাক্স থাকলে কষ্ট হয়। হ্যাঁ স্যার। মানে জোর করে নামলে কষ্ট হয় না। করে নামাতে গেলে যখন আমি পিঠটা ভাঁজ করে নিচের দিকে নামাচ্ছি তখন পেটের উপর প্রেসার পড়ছে আর কি। না বলি শুনুন, মানে এখানে আপনি হয়তো জিনিসটা ঠিক ধরতে পারেননি। আমি বলতে চাইছি যে সোজা নেমে হাত দিয়ে দু পা ধরে জোর করে নামলে সেটা আরামদায়ক, না পরে যেটা দেখালো রিল্যাক্স ভাবে থাকা সেটা আরামদায়ক, এই দুটোর মধ্যে কম্পেয়ার বলছি। যারা রিল্যাক্স শরীরভারী ভাবে তার তো থাকাটাই রিল্যাক্স হ্যাঁ, রিল্যাক্স ভাবে থাকাটাই বেশি আরামদায়ক। আমি ওটাই বলতে চাইছি। আপনি এইভাবে রিল্যাক্স ভাবে থাকলে যদি নিয়মিত প্রতিদিন করেন তাহলে আস্তে আস্তে এটা আপনার কাছে সহজ হয়ে যাবে। কিন্তু যখন আপনি জোর করে নামতে যাবেন আপনার হবে না, আপনার এটা করতে ইচ্ছা হবে না, ছেড়ে দাও গো। শরীর বলবে যে এটা তুমি করো না, কষ্ট হচ্ছে আমার খুব। কাজে আপনি রিল্যাক্স ভাবে করলে জিনিসটা কিন্তু আপনার এসে যাবে এক সময়। জিনিসটা ধরতে পারলেন আশা করি। আচ্ছা, আরেকজন কেউ বলছিলেন, বলুন, আপনার সাউন্ডটা অন আছে, বলুন। হ্যাঁ, যদি আর কেউ কিছু বলতে চান, প্রশ্ন থাকে বলুন। মৌমিতা আদক, আপনি সাউন্ডটা অন করে রেখেছেন, কিছু প্রশ্ন থাকলে বলুন, নাহলে সাউন্ডটা অফ করে দিন। বেশ, এরপরে পরবর্তী আসনে চলে যাচ্ছেন উনি। এরপরে তুমি করো ভুজঙ্গাসন। আসন অভ্যাসের সময় আপনারা প্রথমে মেরুদণ্ড সোজা রেখে একটা করবেন, তারপরে সামনে ঝুঁকে করবেন, তারপর পিছনে বেঁকে করবেন, তারপরে টুইস্টিং করবেন মেরুদণ্ড মোচড় দিয়ে, তারপর দাঁড়িয়ে করবেন। এটা জেনারেল রুল, তার মানে এইভাবে রোজ করতে হবে তা নয়। আপনি মাঝে হাতে ভর দিয়ে এক পায়ে দাঁড়িয়ে বা মেরুদণ্ডকে নানাভাবে বাঁকিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভুজঙ্গাসন, এখানেও দেখুন আমরা জিনিসটাকে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি সহজভাবে বোঝার জন্য। না, প্রথমে তুমি সহজ ভুজঙ্গাসনটা করো, কোনি মাটিতে ঠেকিয়ে। যেভাবে আমরা উপর হয়ে বই পড়ি, হাত দুটো অল্প একটু এগিয়ে দাও, দুটো হাতে, হ্যাঁ, যেভাবে উপরে বই পড়ি ওইভাবে হাতের পজিশন রেখে আপনি মাথা তুলবেন। ভুজঙ্গাসন এটা ভীষণ সহজ, এটা যে কেউ পারবে, এবং যাদের মেরুদণ্ড কুঁজো হয়ে যাচ্ছে তারা অতি অবশ্যই রোজ করবেন, ভীষণ দরকার। হ্যাঁ, এবার আস্তে আস্তে নেমে যাও, নেমে গিয়ে কিভাবে রেস্ট নিচ্ছে লক্ষ্য করুন, হাত দুটো একটার উপর একটা রেখে কপালের ও তার উপর রেখে উনি বিশ্রাম নিচ্ছেন, এবং এই যে বিশ্রাম নিচ্ছেন এরপর উনি আবার এটা করবেন। এবার দ্বিতীয়বার একটু অন্যভাবে দেখাচ্ছেন, হাত দুটো তুলে, মানে এটা 3টে স্টেজ দেখানো হচ্ছে। হাতগুলো মাটি থেকে তুলে দিচ্ছেন, কনুই দুটো একটু পিছন দিকে নাও যতটা যায়। এটা কিন্তু ভালো, মানে কঠিন কিছু নয়, কিন্তু নতুনদের পক্ষে একটু অসুবিধে। ভুজঙ্গাসন, পায়ের দিকটা একটু টাইট হয়ে যায় এভাবে তুললে। আচ্ছা, নামিয়ে দাও, নামিয়ে দিয়ে হাতে ভর দিয়ে পুরো তুলে করবে। ভুজঙ্গাসন যে কোনো বয়সে সবারই করা দরকার, কারণ আমাদের মেরুদণ্ড কুঁজো হয়ে যাওয়া একটা বয়সের সাথে সাথে যেমন হয়,
আজকাল বহু বাচ্চা এই যে মোবাইল ঘাটার জন্য মাথা কুঁজো হয়ে মোবাইল দেখছে, বা ধরুন পড়াশোনার সময় মেঝেতে রেখে বা খাটে বসে পড়ছে, কোনো চেয়ার টুল বা জাতীয় ব্যবহার করছে না, তাদের কিন্তু মেরুদণ্ড আস্তে আস্তে সামনে ঝুঁকতে থাকে এবং এইভাবে সেট হয়ে যায়, মেরুদণ্ড সেট হয়ে যায়। এইভাবে ফিক্সড হয়ে গেলে তখন কিন্তু তাকে সোজা করা যাবে না, সোজা করা মুশকিল হবে। এই দেখুন এই ভঙ্গিমাটা কিন্তু সবারই পক্ষে ভীষণ দরকার। এই যে মাথা তুলেছে অনেকটা, আপনারা মাথা জোর করে তুলবেন না বা খুব বেশি ওপরে তাকাবেন না। অনেকে একদম উপরে, যতটা উপরে যায় দেখেন, এতে চোখে স্ট্রেন পড়ে, চোখকে চাপ দেবেন না। আর এইভাবে যখন হাত তুলে দিলেন, যে পায়ের দিকটাকে রিল্যাক্স করে দিন। যারা করছেন তাদের বলছি, পায়ের দিকে কাম মাসেল, থাই মাসেল রিল্যাক্স করে দিন। রিল্যাক্স করলে প্রথমে কিন্তু দেখবেন কোমরে একটু লাগছে মনে হবে, তারপরে অসুবিধা হবে না। বেশ, আচ্ছা এইখান থেকে তুমি আরেকটু দেখাও, ওই গোটা শরীরটা তুলে। এটা একটু কঠিন লাগবে হয়তো অনেকের কাছে, তবুও একটু দেখে নিন। এটার নামটা আমার ঠিক মনে নেই। এটা এইভাবে থাকলে শরীরটা স্ট্রেট, হাতে খুব চাপ পড়ে, শুধু হাতে নয়, হাত, কাঁধ, পেট, পিঠ, কোমর, পা, বলা যায় এক কথায় সর্বাঙ্গে সুন্দর ব্যায়াম হচ্ছে। কিন্তু দেখুন এগুলো খুব সহজ। প্ল্যাঙ্ক, এটা প্ল্যাঙ্ক কি বলে, কিন্তু আসনের একটা কি নাম আছে, প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক গুলোতে শরীরে খুব স্ট্রেন পড়ে। বেশ, ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তুমি এবার আমাকে মেরুদণ্ড মোচড় দিয়ে একটা আসন দেখাও, সহজ মৎস্যেন্দ্র আসন। আপনাদের একটা কথা এখানে বলি, দেখুন যোগ সম্বন্ধে বা ব্যায়াম সম্বন্ধে আমাদের প্রত্যেকেরই কিছু কিছু ধারণা আছে এখানে যারা আছেন, কিন্তু আমি যেটার উপরে বেশি জোর দিচ্ছি, রিল্যাক্সেশন, খুব সহজ ভাবে করা, রিল্যাক্স ভাবে করা, যতটুকু হচ্ছে সেটাতেই খুশি থাকা। কালকে আমি জিমে ব্যায়াম করে একটা ঘটনা আপনাদের বলেছিলাম, যে জিমে অনেকে খুব জোর করে চাপ দিয়ে খুব দ্রুত ব্যায়ামগুলো করে যান, তার ফলে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় আমাদের নার্ভাস সিস্টেম। এবং নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় আমাদের কর্মজীবনে, যখন আমরা নানাভাবে নিজেকে চাপে রাখি। এবং যখন 50, 60, 70-এ গিয়ে আমাদের অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, ভুলে যাওয়া, নানা রকম রোগ হয়, ডাক্তারবাবুরা বলেন এটার কোনো কারণ নাই, এটা বয়সজনিত রোগ। কিন্তু এই বয়সজনিত রোগকে আমরা একটু এগিয়ে আনি, ত্বরান্বিত করি, জীবনটাকে খুব ব্যস্ত করে ফেলে। জীবনকে ব্যতিব্যস্ত করবে না, রিল্যাক্স ভাবে করুন। সহজ মৎস্যেন্দ্র আসন। ছবিটা একটু হেজি লাগছে আমার কাছে, বোধহয় ওখানে নেটের একটু গোলমাল হচ্ছে। দেখুন এই যে আসনটা মেরুদণ্ড মোচড় দিয়ে, এটা কিন্তু খুব দরকার। আমরা এই ধরনের ব্যায়াম সাধারণত করি না, খুব কম করা হয়। এবং যদি কেউ পা ধরতে পারছেন না, তাহলে হাতটা একটু নামিয়ে নেবেন, নামিয়ে পায়ে এসে আমার এখান থেকে চলে গেল গৌরকে, স্যার আপনারা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছেন? না। না, উনি লেফট হয়ে গেলেন, মনে হয় নেটের গোলমাল হয়েছে কিছু। যা কোনো আশা করছি এখনই জয়েন করবেন। এই যে মেরুদণ্ড মোচড় দিয়েছে, এই মোচড় দিয়ে আপনি খুব রিল্যাক্স ভাবে থাকবেন। আমি এরকম একজনকে মাত্র পেয়েছিলাম, যিনি যে সপ্তাহে ভর্তি হলেন, প্রথম ব্যায়াম করলেন, পরের সপ্তাহে এসে বলছেন, স্যার আমার ঘাড়ে পিঠে ভীষণ ব্যথা। আমি যে কেন, কি হয়েছিল? ওই যে স্যার আপনি সহজ মৎস্যাসন বলেছিলেন না, ওটা করে। আপনি বলেন কি, ওটা অত্যন্ত সহজ একটা আসন, মাথা ঘুরিয়ে বসে থাকবেন, এতে ব্যথা কি করে হতে পারে? বলছি স্যার আপনি বলেছিলেন না যতটা পারবেন ঘোরাবেন। মানে যতটা পারবেন বলতে আমি এই সেন্সে বলেছি, যতটা সহজে পারবেন। আর উনি ধরে নিয়েছেন যতটা পারবেন জোর করে। তো ওইভাবে করলে তো ব্যথা হবেই। তাহলে আপনি ওইভাবে করতে গেলেন কেন? আমি আপনাকে জোর করে যতটা পারেন বলিনি, মানে সহজে যতটা যায় সেইভাবে করবেন। তো যাই হোক, উনি এটা ভুল করেছিলেন, আপনারা এই ভুল করবেন না, খুব রিল্যাক্স ভাবে করবেন, সহজভাবে করবেন। আমি আশা করছি গৌর জয়েন করবে একটু পরে। ওখানে নেটের গোলমাল হয়েছে মনে হচ্ছে, টাওয়ার নেই হয়তো। আচ্ছা, আমরা একটু তখন আলোচনা করি ও জয়েন করা পর্যন্ত। এরপর আর একটি ব্যায়াম ওর দেখানো বাকি আছে, ত্রিকোণ আসন, যেটা পিটি করার সময় ও দেখিয়েছিল। সেই ত্রিকোণ আসনও আপনারা কিন্তু খুব রিল্যাক্স ভাবে করবেন। শ্বাস প্রশ্বাস কেমন থাকবে এ প্রসঙ্গে কয়েকজন জানতে চাইছিলেন। আপনাদের বলি, ব্যায়াম প্রসঙ্গে সবারই ধারণা শ্বাসের অনেক নিয়ম আছে, 100% সঠিক ধারণা, শ্বাসের নিয়ম আছে, কিন্তু নিয়মগুলো না জানাটা সবচেয়ে ভালো। নিয়মগুলো না জানাটা সবচেয়ে ভালো। এবার কেউ বলবেন এটা কিরকম বলছে, নিয়ম আছে, নিয়ম জানবো না? না, জানবেন না।
কেন জানবেন না আমি বলছি আপনাদের বলছি। আমার বই পড়ে অনেকেই আমাকে ফোন করেন। এক ভদ্রলোক কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, তিনি প্রায় বলতেন একদিন আসুন আমার বাড়িতে, আসুন দুজন মিলে গল্প করা যাবে অনেকক্ষণ। আমার চেয়ে বয়স উনি বেশ বড় ছিলেন। একদিন চলে গেলাম, ওনার বাড়িতে ছিলাম সারাদিন, অনেক কথা অনেক গল্প হলো। উনি বলছেন, মিস্টার হোর, উনি মিস্টার হোর বলেই আমাকে সম্বোধন করতেন, আপনারা এই যে বইতে লেখেন যে শ্বাস তুলতে তুলতে হাত তোলো, সরি, হাত তুলতে তুলতে শ্বাস নাও, সামনে ঝুঁকতে ঝুঁকতে শ্বাস ছাড়ো, আপনি জানেন এগুলো বলার কোনো দরকার নেই। আমি দরকার নেই বলছেন কেন? এগুলো আপনা আপনি হয়, এগুলো আমাদের শিখতে হয় না, কাউকে শেখাতে হয় না, এগুলো আপনা আপনি হয়। আমি কি করে, মানে এটা কিন্তু আমি জানি আপনার নয়, কারণ আমি এই বইটা যখন 84 সালে লিখলাম প্রথম, সেখানে লিখেছিলাম শ্বাস স্বাভাবিক থাকবে, কারণ আমি নিজের অভিজ্ঞতায় বুঝেছিলাম যে ব্যায়ামের ক্ষেত্রে শ্বাসের কোনো নিয়ম নাই, যে নিয়মটা আছে সেটা নর্মাল, মানে যে নিয়মটা আছে নর্মাল, আমি বুঝিয়ে দিচ্ছি নর্মাল। ভদ্রলোক আমাকে বলছেন যে এটা লেখার কোনো প্রয়োজন পড়ে না। আমি যে হ্যাঁ, আমার বইতে কোথাও শ্বাস নিয়ে আমি লিখিনি, শুধু স্বাভাবিক বলেছি। এবার কেউ বলছেন স্যার অর্ধ চন্দ্রাসন করতে গেলে, ময়ূরাসন করতে গেলে শ্বাসটা একটু বন্ধ হয়ে যায়, তখন সে কি করবো? আপনি বলছেন স্বাভাবিক রাখতে, স্বাভাবিক তো রাখা যায় না, শ্বাস বন্ধ হয়ে যায়। আমি শ্বাস বন্ধ হওয়াটা 100 ভাগ স্বাভাবিক। আপনি বাড়িতে কলতলায় বালতি বসিয়েছেন, বালতিটা ভরে গেছেন, ভরে গেছে, ওটাকে তুলে পাশে রেখে একটা খালি বালতি বসালেন, আপনাকে কেউ কোনোদিন শেখায়নি, কিন্তু আপনি এটাই করেন। বালতির হ্যান্ডেলটা ধরেন, ধরে লম্বা শ্বাস নেন, শ্বাস বন্ধ করেন, শ্বাস বন্ধ করে বালতিটাকে তুলে নিয়ে বালতিটা নামিয়ে শ্বাস ছাড়েন। পৃথিবীর কোটি কোটি মানুষ এটাই করবে। এই যে চেস্ট এক্সপানশন ব্যায়ামটা আপনারা দেখলেন, এটা করার সময় শ্বাস নিতে নিতে হাত যাবে, এটা সবাই এটাই করবে, উল্টোটা করা যাবে না। এক ভদ্রলোক এরকম ক্লাসে বলছেন যে শ্বাস উনি শিখবেন, স্যার প্রত্যেকটা ব্যায়ামে আমাকে শ্বাস বলে দিন, শ্বাসের দরকার। আমি অনেক বোঝালাম, নানা ঘটনা উদাহরণ দিয়ে বোঝালাম, উনি মানবেন না। আমি ওকে বলে দিলাম, এই দেখুন আপনি কোমরে হাত দিয়ে যে ব্যায়ামটা করছেন, শ্বাস ছাড়তে ছাড়তে সামনে ঝুঁকবেন, শ্বাস নিতে নিতে পিছনে যাবেন, আবার এটা যখন করছেন এইভাবে শ্বাস রাখবেন, এটাতে এই শ্বাস রাখবেন। বললাম আপনি সব মনে রাখতে পারবেন? আমাদের প্রত্যেকটা কাজের শ্বাসের নিয়ম আছে। আপনি যদি মশারি দড়ি টাঙাচ্ছেন, যে দড়িটা আপনার হাইটের চেয়ে অনেকটা দূরে দেয়ালে, আপনি যখন দড়িটা নিয়ে লাগাতে যাচ্ছেন, শ্বাস নিতে নিতে হাত বাড়াচ্ছেন, আপনি শ্বাস ছাড়তে ছাড়তে কখনোই হাত বাড়াতে পারবেন না, কখনোই সম্ভব না। আপনি বসে আছেন, যে যেখানে বসে আছেন, যখন উঠবেন শ্বাস নিতে নিতে উঠবেন। এইভাবে আমাদের শরীরটা তৈরি। ভদ্রলোক বলছেন আমাদের কিন্তু শ্বাস ক্রিয়াটা রেসপিরেটরি সিস্টেমকে দায়িত্ব দেওয়া আছে। ভারী সুন্দর উনি বলেছিলেন, রেসপিরেটরি সিস্টেমকে দায়িত্ব দেওয়া আছে। দেখো বাপু, আমি সারাদিন ব্যস্ত থাকবো, আমার অত সময় নেই কখন শ্বাস নেবো ছাড়বো হিসেব রাখার, তুমি ওটা একটু দেখাশোনা করো, তোমাকে ম্যানেজার রাখলাম। উনি ঠিক এই ভাষায় বলেছিলেন, রেসপিরেটরি সিস্টেমকে ম্যানেজার রাখা হয়েছে, সে এটা দেখাশোনা করে, আমার পক্ষে এটা দেখাশোনা সম্ভব না। কিন্তু যখন আমরা, হ্যাঁ গৌরবাবু বোধহয় জয়েন করেন এখনো, গৌর জয়েন করলে আমাকে জানিও। যখন আমরা যে কোনো ব্যায়াম করছি, জয়েন করে গেছে, আচ্ছা ঠিক আছে, আমাদের শরীর ঠিক করে নেবে কখন শ্বাস নেব ছাড়বো, শ্বাসের দিকে রাখার দরকার নেই। আমি যে ঘটনাটা বলছিলাম শেষটা খুব মজা। ভদ্রলোককে আমি এগুলো সব বললাম, বলার পর উনি বলছেন এই তো স্যার ভালো হলো আপনি বলে দিলেন, শিখে গেলাম। এই শ্বাসের ব্যাপার নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে। হ্যাঁ গৌরবাবু এসছেন, ধন্যবাদ। গৌর একটুখানি বসো। আমি ওনাকে বললাম যে হ্যাঁ আপনি জেনে গেছেন, খুশি। আচ্ছা যদি না জানতেন কি ক্ষতি হতো? উনি বলছেন না স্যার, যদি ধরুন ভুলটা করতাম, আপনি বলেছেন শ্বাস নিতে নিতে পিছনে ঝুঁকতে, আমি ধরুন শ্বাস ছাড়তে ছাড়তে পিছনে ঝুঁকলাম, তাহলে তো স্যার ক্ষতি হয়ে যেত। আমি হ্যাঁ ক্ষতি হতো। আমি বললাম বেশ ঠিক আছে, আপনি ভুলটা করুন, আপনি ভুলটা করুন 10 বার করে আমাকে দেখান। উনি করতে শুরু করলেন, 5 বার করার পরে না, হ্যাঁ খুব কষ্ট হচ্ছে, পারছি না। আমি কেন পারছেন না? করা তো সম্ভব না। আমাদের বুকের খাঁচা যখন প্রসারিত হবে, এখানটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, হাওয়া ঢুকবে, আর আমি বলছি সে সময় হাওয়া ছাড়বো। আমি ছাড়বো কোত্থেকে, কি হবে? এ তো ঢুকবে। আবার যখন সামনে ঝুঁকছি, বুকের খাঁচা সংকুচিত হচ্ছে, ছোট হচ্ছে, তখন বলছি শ্বাস নেব। কি করে সম্ভব? শ্বাসটা নিয়ে যাবে কোথায়? এটা তো কুচকে গেছে। ও তাই,
আমি যে হ্যাঁ, আপনার এটা জানার দরকার নেই, আপনি একটু ভুলে থাকুন, ভালো থাকবেন। শ্বাস নিয়ে অনেক মজার মজার ঘটনা আছে, কখনো সুযোগ হলে পরে আবার বলবো। শ্বাস নর্মাল রাখবেন। যে ক্ষেত্রে বলা হচ্ছে যে বাঁ নাকে শ্বাস নাও, ডান নাকে ছাড়ো, নাকে শ্বাস নিয়ে মুখে ছাড়ো, মুখে শ্বাস নিয়ে নাকে ছাড়ো, প্রাণায়ামের ক্ষেত্রে সেক্ষেত্রে ওইভাবে করবেন। আর শ্বাস থেমে থাকাটা যেটা বললাম, ময়ূরাসনে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ওটা নর্মাল, করতে গেলে ওটা হয়। তবে হ্যাঁ, আপনি ইচ্ছা করে বন্ধ রাখবেন না। এখানে মনে হয় এটা লেখা আছে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। আসন অভ্যাসের সময়, এই লেখা কিন্তু আমার 40 বছর আগের লেখা। শ্বাস স্বাভাবিক থাকবে। আসন অভ্যাসের সময় দৈহিক সঞ্চালন অনুযায়ী দেহ নিজেই ঠিক করে নেবে কখন শ্বাস নিতে হবে বা থেমে থাকতে হবে, কখন ছাড়তে হবে, শরীর ঠিক করে নেবে। ইচ্ছাকৃত শ্বাস নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এরপরে যদি কেউ আপনাকে বলে না এই নিয়মে করবেন, আপনি যদি তার সান্নিধ্যে করেন, সেইভাবে মানবেন, সেই নিয়মে করবেন। এটা আমি আমার নিয়মটা বললাম, নিয়মে তফাৎ হতে পারে। তুমি ত্রিকোণ আসন করে দেখাও, সোজা দাঁড়িয়ে যাও। গৌর ত্রিকোণ আসনটা আজকে তোমার লাস্ট আসন। ত্রিকোণ আসন হয়ে যাওয়ার পর আমি আরো কিছুক্ষণ থাকবো, যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে উত্তর দেবো। হাত টান টান, এই যে তখন হাত তুলছে না, ও কিন্তু শ্বাস নিতে নিতে হাত তুললো, এবং এই যে নামছে, হ্যাঁ করো, ঠিক আছে, শ্বাস নিতে নিতে উঠলো, কারণ বুকের খাঁচা প্রসারিত হলো, বুকের খাঁচা সংকুচিত হচ্ছে, শ্বাস ছাড়তে ছাড়তে নামছে। আমরা যখনই সামনে ঝুঁকবো, শ্বাস ছাড়তে ছাড়তে ঝুঁকবো। হ্যাঁ, দেখুন খুব সহজ ভাবে থেমে আছে। জোর করে হাত বেশি নামানোর চেষ্টা করবেন না, যতটা গেছে সেখানে গিয়ে আপনি খুশি থাকুন। আই এম স্যাটিসফাইড। আস্তে আস্তে ছেড়ে দিন। এরকম শ্বাস ছাড়তে ছাড়তে হাত নামছে, আবার শ্বাস নিতে নিতে এই হাত উঠবে। সব আপনা আপনি হবে, মানে উপরওয়ালার সৃষ্টিকর্তা আমাদের সেইভাবে সৃষ্টি করেছেন। আস্তে আস্তে বাঁ দিকে নামো, শ্বাস ছাড়তে ছাড়তে নামছে। এবার যখন নেমে গেল, শ্বাস স্বাভাবিক, মানে ওর শ্বাস কিন্তু এতক্ষণ স্বাভাবিকই আছে, কিন্তু স্বাভাবিক থাকবে। আপনারা এই পাতলা বইটা একটু পড়বেন, প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা পড়ার দরকার নেই, কিন্তু প্রথম দিকে কয়েক পাতা, শেষ দিকে প্রাণায়াম এগুলো নিয়ে আছে, এগুলো একটু দেখে নেবেন। বেশ, খুব সুন্দর হয়েছে ত্রিকোণ আসন। আচ্ছা, তুমি আরেকটা আসন একটু করে দেখাও। আপনাদের এটা বলছি, এটা আপনাদের বড়দের দরকার নেই, কিন্তু প্রলম্বী আসন, এটা আমাদের উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে। আপনাদের বাড়িতে ছোট বাচ্চা যাদের হাইট কম, তাদের বলবেন করতে। দু হাত মাথার উপর তুলে আঙুলগুলো টান টান, এবং গোটা শরীরটাকে ওপরের দিকে টান টান। তুমি একটু পাশ ফিরে এটা করে দেখাও, তাহলে পায়ের পজিশনটা সবাই বুঝতে পারবেন। গোয়ালি তুলে তুমি করছো, এটা এটা করতে বলবেন, বা এটা কিন্তু আপনারা বড়রাও করতে পারেন। এতে খুব আরাম হবে, দেখবেন গোটা শরীরটা খুব রিল্যাক্স হয়, টান টান হয়, স্ট্রেচ হয়। ছেড়ে দাও। আচ্ছা, স্ট্রেচ হয় যখন বললাম, স্ট্রেচিং এর দুটো ব্যায়াম একটু দেখিয়ে দিই এখান থেকেই। ছেড়ে দাও এটা। তুমি একটু পদহস্তাসন করে দেখাও, আস্তে আস্তে সামনে ঝুঁকে, দু হাত মাথার উপর তোলো, ধীরে ধীরে সামনে ঝুঁকে, দু হাত দিয়ে পা ধরে, যদি পা ধরতে না পারেন, যেখানে যতটা যাচ্ছে নিয়ে আরাম করে থেমে থাকুন। দেখুন, এটা হলো পারফেক্ট পশ্চার। এখানে আপনাদের বলি, পারফেক্ট পশ্চার করার চেষ্টা করবেন না। যদি হয় ভালো, আমি ইচ্ছা করে করবেন না বলছি না, যদি না হয় মন খারাপ করবেন না। পদহস্তাসন, এখান থেকে অর্ধ চন্দ্রাসন, পিছন দিকে ব্যাক বেন্ডিং, সামনে ঝুঁকের পরে পিছনের দিকে করা দরকার। এইটাই বলছিলাম, যেটা পিছনে ঝুঁকে না, শ্বাস বন্ধ করে থাকতে সুবিধা হয়, কিন্তু ওটা প্রথম, তারপরে শ্বাস স্বাভাবিক হয়ে যাবে, অসুবিধা হয় না। বেশ, এবার হাত আস্তে আস্তে নামিয়ে দাও। তুমি এইটাই একটু অন্যভাবে, সামনে পিছনে হলো, এটা আমার দিকে মুখ করে দাঁড়াও, দাঁড়িয়ে দু হাত মাথার উপর তুলে একটু ডান দিক বাঁ দিক, এটাকে পার্শ্ব চন্দ্রাসন বলা হয়। এটাও দেখুন স্ট্রেচিং। এই স্ট্রেচিং খুব দরকার আমাদের। এই যে বয়স হয়ে গেলে শরীরের যে মাংস ঝুলে যায় বা বডি স্ট্রেংথ কমে যায়, এর প্রধান কারণ স্ট্রেচিং জাতীয় ব্যায়াম আমরা করি না বলে। ওর হাত দুটো ফাঁক আছে, দু হাত একসাথে ধরেও করা যায়। আবার অপোজিটে খালি হাতে আর ব্যায়াম, এই দুটোর মধ্যে পার্থক্য মনে রাখবেন। খালি হাতে ব্যায়াম হচ্ছে রিপিটেটিভ এক্সারসাইজ, 1 2 3 4 5 6 এইভাবে চলছে, কিন্তু আসলে হচ্ছে আমি ফিক্সড থেমে আছি, স্থির সুখ মহাসনম,
স্থিরভাবে সুখকর অবস্থান। ছেড়ে দাও। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে। আজকে ভারী সুন্দরভাবে তুমি দেখিয়েছো। আপনারা যারা এর আগে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে আমার প্রোগ্রাম দেখেছেন বেলুড়ে, সেখানে আমাদের দেবরাজ ছিল, দেবরাজ ঘোষ। দেবরাজ আমাদের এতে রয়েছে, কিন্তু মোবাইলে গোলমালের জন্য অংশ নিতে পারেনি। বেশ, তোমাকে অনেক ধন্যবাদ গো। হ্যাঁ স্যার আমি কি ভিডিও অফ করব? হ্যাঁ, তুমি অফ করে দাও, তোমার ছুটি। হ্যাঁ, এবার ছুটি হলে সকলকে তুমি আমার প্রণাম রইল, প্রণাম নেবেন স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, যদি কিছু দরকার হয় তোমাকে আবার ডাকবো, একটু থেকো। ঠিক আছে স্যার। হ্যাঁ বলুন, আপনারা কিছু প্রশ্ন উত্তর একটু উত্তর দিই, তারপরে আবার আমরা আজকের মতো বিদায় নেব। আর গ্রুপে আমি কয়েকটা দেব, দুটো ভিডিও দেব। একটা দেব পিটি গুলো পরপর আছে দেখবেন, আরেকটাতে এই যে রিল্যাক্স ভাবে আসন করার ব্যাপারটা, এই জিনিসটা বোঝানো হয়েছে। পাতঞ্জল যোগ দর্শন মতে আসন এইভাবে আছে, এই দুটো আপনারা দেখবেন। আর আরেকটা ভিডিও দেব, এই কয়েকদিন আগে আমার একটা সাক্ষাৎকার নিয়েছিল একটা টিভি চ্যানেল থেকে, সেখানে লোকাল চ্যানেল, সেখানে অনেক প্রশ্ন উত্তর আছে। একটু ধৈর্য ধরে যদি শোনেন, ওখান থেকে অনেক কিছু পরিষ্কার ধারণা এসে যাবে। আরো যদি কিছু মনে হয় আমি দেবো। এবং গ্রুপে একটা গান আমি দিয়েছি, আপনারা যদি কেউ গানটা শুনে থাকেন বা গানের কথা নিয়ে আপনাদের অনুভূতি একটু যদি প্রকাশ করেন, আমার খুব ভালো লাগবে। একটু বলুন, অনুরোধ করছি বলুন, যদি কেউ শুনে থাকেন। যদি তোমার দেখা না পাই প্রভু, এই যে গানটা, সেখানে আমি বলেছিলাম যদি সুস্বাস্থ্যের দেখা না পাই প্রভু। গানটা কেউ শুনে থাকলে একটু বলবেন। কেউ শোনেননি এটা সম্ভব না, কেউ কেউ নিশ্চয়ই শুনেছেন। শুনে থাকলে একটু বলুন গানটার কথা কিছু, কেমন লেগেছে ভেতরের কথাগুলো। শুনেছি স্যার গানটা। বেশ, তাহলে আমাদের ক্লাস শেষ, সময় শেষ। আপনাদের কিছু প্রশ্ন থাকলে বলুন, আমি বলি। হ্যাঁ নাহলে স্যার। প্রার্থনা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম, আমি না ওই আপনাদের গ্রুপে মানে যুক্ত নেই, ওটা কিভাবে আমি যুক্ত হতে পারবো? না, যুক্ত নেই বলতে তাহলে আপনি ক্লাসে কিভাবে এলেন? না, আমাকে মেলের মাধ্যমে আমাকে এই লিঙ্কটা দেওয়া হয়েছে জিমেলে। আপনি দেখবেন আমাদের যে পোস্টারটা এই অনুষ্ঠানের, তার একদম তলায় দুটো ফোন নাম্বার আছে। তা প্রথম যে ফোন নাম্বারটা, সেখানে আপনি আপনার যে বক্তব্য হোয়াটসঅ্যাপে লিখে দেবেন। ফোন করার দরকার নেই, আপনি আপনার পুরো নাম, আপনার ইমেল লিখে, যে আমি ইমেলের লিংক পেয়েছি কিন্তু গ্রুপে অ্যাড হয়নি। দেবব্রত গুচাইত বলছেন, তিনি গান শুনেছেন, ব্যায়াম করে খুব ভালো লাগলো। হ্যাঁ সুব্রতবাবু, আপনি ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাবেন। হ্যাঁ, উনি ঠিক নিশ্চয়ই আছে স্যার, আপনাকে হ্যাঁ গ্রুপে নিয়ে ঠিক আছে, নেবেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি হোয়াটসঅ্যাপটা আজকেই করে দিন। এবার উনি সুযোগ মতো দেখে নেবেন, বা কিছু করার থাকলে করবেন। জানিয়ে দিন ওনাকে। যে আসনগুলি সামনের দিকে ঝুঁকতে হয়, সেই আসনগুলো কি কাউন্টার হিসেবে পেছন দিকে করে নিতে হয়? যেমন পদ্মাসন করলাম, তার পেছন দিকে চক্রাসন যেটা আছে ওটা করে নিতে হবে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, মানে সঙ্গে সঙ্গেই করতে হবে তা নয়। ধরুন আপনি হয়তো সামনে ঝুঁকে দুটো আসন করলেন, তারপরে একটা পিছনে ঝুঁকে করলেন, হ্যাঁ, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু সামনে পিছনে দুদিকে ঝুঁকা দরকার, ডান দিকে ঝুঁকলে বাঁ দিকে ঝুঁকা দরকার। এই যোগকে বলা হয় সিমেট্রিক এক্সারসাইজ। সিমেট্রিক মানে কি, আমাদের শরীরটা যেমন সিমেট্রিক, মানে যদি মাঝখান দিয়ে ঠিক ভাগ করা হয়, দুদিকটা একদম সমান। কিন্তু একটা গাছকে আপনি মাঝখান দিয়ে কাটুন, দুদিক সমান নয়। একটা আলুকে মাঝখান দিয়ে কাটুন, দুদিক সমান নয়। হ্যাঁ, আমাদের অন্যান্য যত খেলাধুলা, বেশিরভাগ ক্ষেত্রে ফুটবল এক পায়ের একদিকের ব্যায়াম হয়, ক্রিকেট একদিকের ব্যায়াম হয়, ভলিবলে হাতের ব্যায়াম বেশি হচ্ছে। হ্যাঁ, আমার দেবজ্যোতি সোম লিখছেন, একটা অনন্য অভিজ্ঞতা হয়েছে গান শুনে, অনুভব করার চেষ্টা করছেন। হ্যাঁ, আপনারা মেসেজ পাঠাচ্ছেন যারা, খুব ভালো। যদি সুযোগ হয় একটু দুই কথা বলুন, বললে ভালো লাগবে। কাজেই আমাদের দুদিকে করলে কি হয়, জিনিসটা অনেক ভালো হয়। দুদিকেই করতে হবে, ডান দিক বাঁ দিক, সামনে পিছন, এইভাবে। হ্যাঁ, গৌরবাবুকে ধন্যবাদ জানিয়েছেন, পার্থ দাস, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি একটু চট করে মেসেজগুলো দেখে নিই, যদি কিছু বলার মতো থাকে আপনাদের পড়ে শুনিয়ে দিই সবাইকে। আমি গ্রুপটা ওপেন করব। ক্লাস সম্বন্ধে আপনাদের বিশেষ কোনো, কালকে জানিয়েছেন অনেকে, তবুও যদি কারো কিছু বিশেষ বলা থাকে
বলবেন। প্রশ্ন থাকলে গ্রুপে না দেওয়াই ভালো। কথা ইকো হচ্ছিল মাঝে, মিউট প্লিজ। আচ্ছা, দ্বিতীয়টা আরামদায়ক, যেটা পশ্চিম উত্তানাসন 2 ভাবে করালাম। ওয়েলকাম গৌরবাবু। হ্যাঁ স্যার, গান শুনেছি, এক্সারসাইজ করে খুবই আরাম হচ্ছে। এই আরামটা কিন্তু খুব দরকার আমাদের জীবনে না। এই আরাম বলতে আমরা ভাবি এসিতে আরাম, সোফায় আরাম, গাড়িতে আরাম, ভালো খাওয়া দাওয়া করলে আরাম, কিন্তু এই যে আরামটা পেলেন না, এই আরামটা কিন্তু বাইরে থেকে আসছে না, কোনো এক্সটার্নাল কোনো কিছু থেকে আমরা পাচ্ছি না, ইন্টারনালি পাচ্ছি। গান শুনেছি, দেবজ্যোতি সোম বলছেন এক অনন্য জীবন দর্শন গানটির মধ্যে আছে, অনুভব করার চেষ্টা করছি। বেশ, খুব ভালো। পার্থবাবু লিখেছেন, গৌরপদ বাবু খুব সুন্দর উপস্থাপনা করলেন, ওনাকে ধন্যবাদ জানাই। বেশ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই বিদায় নেব। আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই। স্যার বলছি, বলুন। স্যার ত্রিকোণাসনটা করে যখন আমি দাঁড়াই তখন না আমার মাথায় হালকা চক্কর দিয়ে আসে, এটা কি নর্মাল না বিশেষ কোনো কারণে হয়? না হয় তাহলে ত্রিকোণাসন আপনি জোর করে বেশি নামছেন অথবা বেশিক্ষণ থাকছেন। হ্যাঁ, একটু কম নামুন, কম সময় থাকুন, আমার মনে হয় এটা হবে না। স্যার ব্যাক ব্যান্ডিং এ কোমরে হাত দিয়ে যখন করছি তখন তো অনেকটা পেছন দিকে ব্যান্ড হচ্ছে, কিন্তু হাত যখন উপর দিকে উঠিয়ে করছি তখন অতটা হচ্ছে না, এটা কেন হচ্ছে? না, এটা আমাদের শরীরের নিয়মে, এটা স্বাভাবিক, এটা সবারই এটাই হয়। এটা আমাদের গৌরবাবু যিনি দেখালেন তারও এটা হবে, আপনার হবে, সবারই তাই। হাত দু হাত মাথার উপর তুলে অতটা ঝোঁকে না, ঝোঁকে না কারণ ঝুঁকতে গেলে আমি পড়ে যাব, ওর বেশি ঝুঁকলে পড়ে যাব। আমাদের শরীরের ইন্টারনাল ব্যালেন্স সিস্টেম খুব মজবুত, আপনাকে শরীর ঝুঁকতে দেবে না। কেউ যদি ধরে আপনার কোমর হাত দিয়ে দেখবেন একটু ঝুঁকতে পারছেন, তবে ওইভাবে ঝোঁকার দরকার নেই। বেশ, প্রার্থনা মন্ত্র। স্যার সবার পর স্যার বজ্রাসনটা কতক্ষণ করতে হবে? বজ্রাসন সাধারণভাবে আপনি মিনিট 5 থাকতে পারেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। যদি কষ্ট হয় আগে ছেড়ে দেবেন। আর বজ্রাসন করার পরে যদি রাত্রে শোয়ার আগে করেন তাহলে অতি অবশ্যই তারপরে আর খাট থেকে নামবেন না, একদম শুয়ে গেলেন, ঘুম ভালো হবে। আর বজ্রাসন করার পরে পায়ের পাতাটা একটু নাড়াচাড়া করে নেবেন এইভাবে। কষ্ট হলে আপনি 1-2 মিনিট 2 মিনিট থাকবেন, না কষ্ট না হলে 5 মিনিট 7 মিনিট 10 মিনিটও থাকতে পারেন। ঠিক আছে স্যার হ্যাঁ। স্যার পশ্চিমোত্তাসনে তো মাথাটা হাঁটু পর্যন্ত নামাতেই পারছি না, খুব কম নামছে। হ্যাঁ, এটা তো আমি বললাম যে যাদের নামছে না তারা কি করেন, জোর করে চাপ দিয়ে চেষ্টা করেন না, আবার জোর চাপটা দেবেন না। মানে দেবেন না কেন, আপনাদের একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। ধরুন আমার হাতে এই পেনটা আছে, হ্যাঁ, আমার মনে হলো আপনি আমার কাছে পেনটা চাইলেন, আমি দিলাম, আপনি ফেরত দিলেন, দিয়ে আপনি বললেন পেনটা তো খুব ভালো, খুব সুন্দর লেখা হয়, বেশ কালারটা ভালো, ডিজাইন ভালো। হ্যাঁ, আমি বুঝলাম যে পেনটার প্রতি আপনার নজর আছে। আমার যে কোনো ভাব মনে হলো যে পেনটা আপনি নিয়ে নিতে পারেন, আমার হাতে পেনটা আছে, আপনি এগিয়ে আসছেন, আমি কি করবো, পেনটাকে চেপে ধরে রাখবো। আপনি টানলেও নিতে পারবেন না, আপনি জোরে টানছেন, আমিও চেপে ধরে আছি। এই যে চেপে ধরে আছি, এই কাজটা যদি আমি নানাভাবে নানা কারণে বারবার করি মানে কিরকম, ধরুন গায়ের জোরে কিছু করি, আমি একটা খুব ভালো উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। দেখবেন ব্যায়ামবিদ যারা, মানে যারা জিম করেন বা ওয়েট লিফটিং বডি বিল্ডিং করেন, হাতগুলো একটু এইভাবে করে কোন ভাঁজ করে এইভাবে হাঁটেন অনেকে। আমরা বলি দেখি তো স্টাইল করছে, স্টাইল নয় ওটা। কি হয়, এই যে জোর করে তুলছি, যেটা এইমাত্র জিজ্ঞেস করছিলেন একজন যে পিছনে বেশি ঝুঁকছে না, শরীর ঝুঁকতে দেবে না। যখন আমি জোর করে তুলছি, শরীর কিন্তু বলছে এই তুমি এতটা তুলো না, বা এটা তুলো না, শরীর তখন পেশিগুলোকে টানে, শরীর ইন্টারনালি টানে, হ্যাঁ, তুলতে দিতে চায় না। এই করতে করতে কিন্তু আমি জোর করে তুলছি আর এও টানছে, এবং আস্তে আস্তে কি হয়, যখন আমি তুলছি তখন এ টানছে, কিন্তু পরবর্তীকালে এক সময় এ ওই টানটাকে স্থায়ী করে ফেলে, যে কোনো সময় তুলবে, আবার আমি আবার টানটা রেখে দিই। তো এই টানের জেরে হাতগুলো তার এরকম হয়ে যায়, এরকম সোজা করতে অসুবিধা হয়, নর্মালি এরকম থাকে। আমরা বলি ব্যায়াম করে শরীর এরকম হয়েছে, কিন্তু হাতটা ওইভাবে টেনে যায়। ঠিক সেরকমই যদি আপনি পশ্চিমোত্তানাসন জোর করে করতে চান, যখনই চাপ দিয়ে জোর করে নামবেন, আমাদের ইন্টারনাল সিস্টেম বলবে নামতে দেবো না,
সে আপনাকে উপর দিকে টানবে ইন্টারনালি। তাহলে এই টানাটানিতে কি হলো, আপনি নিচে নামতে পারছেন না। কিন্তু যখনই আপনি দ্বিতীয় ভাবে পশ্চিমোত্তানাসনটা করবেন, শরীরটাকে রিল্যাক্স ভাবে ছেড়ে দিলেন, তখন কিন্তু শরীর বিপরীত টানটা নাই। আপনি সহজভাবে সামনে ঝুঁকে আছেন এবং শরীর খুব খুশি, বলছে তুমি যা করছো আমার খুব ভালো লাগছে। আপনি রোজ সামনে ঝুঁকে কিছুক্ষণ থাকুন। আমি সবাইকে বলছি, আর 5 দিন পরে আপনারা যখন আবার আসবেন আমাকে একটু জানাবেন যে এটা করে কেমন লাগলো। কারণ এই জিনিসটা আমি বহু জায়গাতে যেখানেই করেছি, অনেক সময় অফলাইনে যেখানে ক্লাস নিচ্ছি, সকলেই বলেছেন এটা খুব আরামদায়ক। এবং আপনি যে প্রশ্নটা করেননি, আমি আপনার প্রশ্ন করছি, স্যার এত রিল্যাক্স ভাবে করলে তো আসনটা কোনোদিন হবেই না। আচ্ছা, যদি না হওয়ার হয় হবে না, না হলে কোনো ক্ষতি নেই। পশ্চিমোত্তানাসন একদিনও না করে কতজন জীবনে কত কিছু করে নিয়েছে। আর যদি আপনি রিল্যাক্স ভাবে প্রতিদিন করেন, আস্তে আস্তে অবশ্যই হবে। কারণ আমি যেমন আস্তে আস্তে বড় হয়েছি, আস্তে আস্তে পড়াশোনা শিখেছি, আমার হাতে লেখা আস্তে আস্তে সুন্দর হয়েছে। একটা কথা বলা হয় যে বাচ্চাদের কথা শিখতে, কথা বলা শিখতে 2-2.5 বছর লাগে, কিন্তু কোথায় কোন কথা বলতে হবে গুছিয়ে সেটা শিখতে সারা জীবন লেগে যায়। তো আমার সামনে ঝুঁকতে সময় লাগুক না, কিসের তারা? আমার তো সামনে ঝুঁকে কিছু একটা পরীক্ষা আজকে দিতে হবে না। কাজে আপনি রিল্যাক্স ভাবে করবেন। রিল্যাক্স ভাবে করলে আপনার নার্ভ গুলো খুব রিল্যাক্স হবে। আপনি দেখবেন 5 দিন করুন, আপনি অবাক হয়ে যাবেন যে শরীরটা বেশ আগের থেকে ভালো লাগছে, বেশ এনার্জেটিক মনে হচ্ছে। এই যে জিনিসটা, এটা মানে কি আপনার ভেতর থেকে একটা রিল্যাক্সেশন আসছে, সেটা আপনি আরাম পাবেন। কাজে যার হচ্ছে না নিয়ে ভাববেন না। যেটা আমি বললাম, সেন্স অফ কমপ্লিটনেস, আমার যতটা হচ্ছে আমি খুশি। এক অফিসে এক ভদ্রলোক খাওয়ালেন, মিষ্টি খাওয়ালেন সবাইকে। কি আবার না, ছেলে পাস করেছে, বেশ ছেলে পাস করেছে, খুব ভালো। তারপরে আরেক মহিলা খাওয়ালেন, আমার ছেলে পাস করেছে। তো অফিসে একটু কানাঘুষো শুরু হলো। আচ্ছা, ওনার তো বয়স বেশি না, এই ছেলে তো মাধ্যমিক পাস করলো, ওর ছেলে কি পাস করলো যে খাওয়ালেন সবাইকে? তো একজন একটু সাহস করে গিয়ে জিজ্ঞাসাই করে ফেললো, আচ্ছা আপনার ছেলে পাস করেছে বললেন, খাওয়ালেন, খুব ভালো, আমাদেরও খুব ভালো লাগলো, ও কি পাস করলো? 1 থেকে 2 উঠলো। এই যে দেখুন, মাধ্যমিক পাস করানোর পর তার বাবা মার যে আনন্দ, আর 1 থেকে 2 হয়েছে আনন্দ কিন্তু একটুও কম নয়। এবার যদি আমরা বিচার করি 1 থেকে 2 হচ্ছে, তার জন্য আবার খাওয়াচ্ছে, কিন্তু উনি এনজয় করছেন, এটা তো ওনার ক্রেডিট, ভালো লাগছে ওনার। কাজে আমরা যেটুকু করছি 1 থেকে 2 উঠেছে, এটাই একটা প্রোগ্রেস, এতেই আনন্দ। কাজে আমার ব্যায়াম যতটা হচ্ছে, আমার থেকেও কম হয় বহু লোক আছে, কাজে আমি এটাতে খুশি থাকবো। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বললাম। কারণ আমি যদি অখুশি হই, তাহলে কিন্তু আমার ভেতরে নেগেটিভ ইমোশন বাড়তে থাকবে, এবং সেই নেগেটিভিটি আমাকে আমার জীবনে কর্মক্ষেত্রে নানাভাবে অসুবিধায় ফেলবে। সোজা বসুন, সবাই লম্বা শ্বাস নিয়ে নিন। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति শান্তি। আপনাদের সবাইকে ধন্যবাদ, ধৈর্য ধরে শুনলেন এতক্ষণ, এবং রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমাকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। যাক, আমরা আবার শনিবারে মিলিত হচ্ছি। আর কিছু পোস্ট আমি গ্রুপে দেব, আপনাদের সবাইকে অনুরোধ যে আপনারা সেগুলো একটু দেখবেন। এবং আমাদের গৌরপদ মণ্ডল, তিনি খুব সুন্দরভাবে আসনগুলোকে আপনাদের সামনে তুলে ধরলেন, এর জন্য ওকেও অনেক অনেক ধন্যবাদ। এবং খুব সুন্দরভাবে উনি প্রেজেন্ট করেছেন জিনিসগুলোকে, আমি যেভাবে বলেছি বেশ সঙ্গে সঙ্গে ধরে নিয়ে খুব সুন্দর হবে। বেশ, ঠিক আছে, আবার শনিবার দেখা হচ্ছে। শুভরাত্রি। আর আমি গ্রুপটা ওপেন করব, আপনারা অল্প কথায় নিজেদের অনুভূতি কিছু লিখবেন, আমার ভালো লাগবে, বা আমিও বুঝতে পারবো, বা কোথাও বুঝতে না পারলে সেটাও লিখতে পারেন, বা আমাকে জানাবেন প্রয়োজন হলে।